খুব ভালো লাগছে রাতের বেলা নদীর ধারের এই জায়গাটাকে। চারদিকে ঝিঝি পোকার শব্দের সাথে বেঁচে যাচ্ছে নদীর পানির কলকলধ্বনি। শিশির দৌড়ে একদম নদীর কিনারায় চলে এলো। চাঁদের আলোয় নদীর পানি একদম মুক্তার মতো জলজল করছে। ঘাসের উপরে বসে শিশির নদীর পানিতে হাত ডুবিয়ে দিল। ওকে নদীর কিনারায় আসতে দেখে সৌহার্দ্য এখানে চলে এলো। ঈশে নিজের পকেট থেকে মোবাইল বের করে শিশিরের পানিতে হাত ডোবানো একটা ছবি তুলে নিল। যে ছবিতে নেই কোনো কৃত্রিমতা, আছে শুধুই মুগ্ধতা ছড়ানোর ক্ষমতা। চাঁদের আলোয় শিশিরের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদ যেন নিজের রূপে শিশিরকে সাজিয়ে তুলেছে। ছবিটা তুলে নিজের ফোনের ওয়ালপেপারে সেট করে নিল সৌহার্দ্য। শিশির পাশ ফিরে চাইতেই সৌহার্দ্যকে দেখতে পেল। শিশির নিজের মোবাইল সৌহার্দ্যের দিকে বাড়িয়ে দিয়ে বলে উঠল, সৌহার্দ্য ভাই, আমার একটা ছবি তুলে দেন না। সৌহার্দ্য ওর হাত থেকে মোবাইলটা নিয়ে একটা ছবি তুলে দিল। মোবাইলটা ফেরত দিতে নেবে তার আগেই শিশির আবার বলে উঠল, শুধু হাতের একটা ছবি তুলে দেন, তারপর আর বলবো না। সৌহার্দ্যের জন্য বিরক্ত হল না শিশিরের এমন আবদারে, বরং শিশির যদি আরো বড় কোনো আবদার জুড়ে দিত সেটাও সৌহার্দ্য কোনো বিরক্তি ছাড়াই পূরণ করত। ছোটবেলা থেকে তো শিশিরের সব আবদার সৌহার্দ্যের কাছে। শিশিরের বায়নায় এখন এতটাই অভ্যস্ত সৌহার্দ্য যে এখন শিশির ওর কাছে বায়না না ধরলে ওর বিরক্তি লাগে। ছবি তুলে দিয়ে মোবাইলটা শিশিরের হাতে দিয়ে সৌহার্দ্য চলে যেতে চাইছিল। যেই চলে যেতে নেবে তখনই পেছন থেকে শিশির বলে উঠল, সৌহার্দ্য ভাই আসুন, একসাথে একটা ছবি তুলি। শিশিরের কথাটা সৌহার্দ্য ফেলতে পারল না। সে তো এটাই চেয়েছিল। সৌহার্দ্য এসে শিশিরের পাশে দাঁড়াতে ও ছবি তুলতে শুরু করলো। কিছু একটা খেয়াল করতেই শিশির বলল, মুখটাকে এইভাবে প্যাঁচামুখ না করে রেখে একটু হাসুন তো। সবসময় এমন গম্ভীর মুখে থাকেন কেন আপনি? ছবি তোলার সময় তো একটু হাসতে পারেন। শিশিরের কথাতে সৌহার্দ্য গম্ভীর মুখেই বলে উঠল, পারবো না, ছবি তুলতে হলে এভাবেই তোল, নয়তো তুলতে হবে না। শিশির মুখ বাঁকিয়ে সৌহার্দ্যের গাল দুটো নিজের হাত দ্বারাই দুইটিকে ঠেলে দিল। অতঃপর বলল, এইবার ঠিক আছে, এইভাবেই থাকুন। শিশিরের মন বাচ্চামো করতে দেখে সৌহার্দ্য ফোনের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল। ছবি তোলা শেষে শিশির বলে উঠল, হাসলে তো আপনাকে অনেক সুন্দর লাগে সৌহার্দ্য ভাই, তবুও কেন সবসময় মুখটা এমন করে রাখেন? সৌহার্দ্যের দায়সারা জবাব, জানি না। শিশির ছবির দিকে তাকিয়ে আনমনা হয়ে বলল, আপনি যখন মন খুলে হাসেন না সৌহার্দ্য ভাই, তখন আপনার ওই হাসিটা দেখতে অনেক সুন্দর লাগে। আপনার ওই খরগোশের মতো ছোট ছোট দাঁতগুলোর জন্য তো হাসিটা আরো বেশি সুন্দর লাগে। সৌহার্দ্য শিশিরের কথায় অবাক হয়ে বলে উঠল, কি? সৌহার্দ্যের কথায় ধ্যান ভাঙল। কথা ঘোরাতে শিশির খুশি হয়ে বলে উঠল, হাতের যে ছবিটা তুলে দিয়েছেন এটা বেশি ভালো হয়েছে, এটা আমি আমার প্রোফাইলে দেব। সৌহার্দ্যের যেন মাথায় এবার রাগ চড়ে গেল। সৌহার্দ্য রাগ মিশ্রিত কণ্ঠে বলল, না, কোনো ছবি আপলোড দেওয়া যাবে না। শিশির চোখ ছোট ছোট করে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলে উঠল, কেন যাবে না? আপনি নিজেই ছবি আপলোড করেন তখন। সৌহার্দ্যের কাটকাট উত্তর, আমি দিব, কিন্তু তুই পারবি না। শিশির জিদ্দি গলায় বলল, আমিও দেব। সৌহার্দ্য ধমক দিয়ে বলে উঠল, না মানে না, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস তুই, বড়দের কথায় অমান্য করিস। তোকে শুধু আমি দেখবো, অন্য কেউ না, আই রিপিট, কেউ না। বলে ওখান থেকে গটগট পায়ে প্রস্থান করলো সৌহার্দ্য। সৌহার্দ্য চলে যেতে ওর যাওয়ার দিকে পলক ঝাপটাতে ঝাপটাতে চেয়ে থাকলো শিশির। সৌহার্দ্যের বলা কথাগুলো যেন ওর মস্তিষ্ক ধারণ করতে পারেনি। এমনিতে অনেক ঘুরানো পেঁচানো কথাও মাঝে মাঝে ধরে ফেলতে পারে ও, কিন্তু কেন জানি সৌহার্দ্য স্বাভাবিকভাবে কথা বললেও মাঝে মাঝে শিশিরে সেটা বুঝতে অনেক বেগ পেতে হয়। এই যেমনটা এখন হচ্ছে। সিলেট যে 4টি জেলা নিয়ে গঠিত, সেই জেলাগুলোর মধ্যে রয়েছে অপূর্ব সৌন্দর্যের সমারোহ। সিলেট বেশিরভাগই বিখ্যাত জাফলং, মাধবকুণ্ড জলপ্রপাতের জন্য। মৌলভীবাজার শহরটি চা বাগান ও বনগুলোর জন্য বেশি পরিচিত। হবিগঞ্জ বিখ্যাত চায়ের জন্য। সুনামগঞ্জ বিখ্যাত লোকসঙ্গীত, দেশবন্ধুর মিষ্টি এবং পাথর শিল্পের জন্য। বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান রয়েছে সিলেটে। দিলারা শেখের শ্বশুরবাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলায়। জৈনক মোঘল সিপাহী সুনামুদ্দিন নামে সুনামগঞ্জের নামকরণ করা হয়। এখানকার দৃষ্টিনন্দন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় পর্বত প্রতিনিয়তই মানুষকে আকর্ষিত করে। দিলারা শেখের স্বামীর নাম মোজাহিদ শেখ। মোজাহিদরা 2 ভাই। বড় ভাইয়ের নাম মোর্শেদুল শেখ। শিশিরদের মতোই তারা সবাই যৌথভাবে থাকে। বেশ সুনামধন্য পরিবার তাদের। দিলারা শেখের শ্বশুর প্রায় কিছু বছর হয়েছে মারা গিয়েছেন। সুনামগঞ্জের সবচেয়ে নামকরা রেস্টুরেন্টটা মোজাহিদ শেখের। আর চট্টগ্রাম শহরে তাদের আলাদা বিজনেস আছে। গাড়ি এসে পৌঁছেছে নীলাটি লেকের সামনে। জানালার কাছ নামে শিশির বাইরের দৃশ্য দেখতে মশগুল। শীতল হওয়া চোখে মুখে ছেয়ে যাচ্ছে। নির্জনতায় ঘেরা চারপাশটা। নীলাটি লেকটাকে ঘিরে কিছুটা দূরেই রয়েছে সবুজে ঘেরা গাছপালা। নীলাটি লেক নামে খ্যাত স্থানটি চুনাপাথরে পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকের ঘাট নামক গ্রামে নীলাটি লেকের অবস্থান। এ লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক। লেকের চমৎকার নীলপানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাটি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। এই জায়গাটা দেখলে শিশিরের বারংবার চোখ জুড়িয়ে যায়। সিলেটে তেমন আশা হয়নি ওর, আসলেও নীলাটি লেকের কাছে কখনো যায়নি ও। কিন্তু এইবার যেহেতু সিলেটে এসেছে, নীলাটি লেকের কাছে না গিয়ে ও বাড়িতে যাবে না, কিছুতেই না। শিশির সৌহার্দ্যের দিকে তাকিয়ে আবদারের সহিত বলে উঠল, সৌহার্দ্য ভাই, এবার কিন্তু বাড়ি যাওয়ার আগে আমাকে এই নীলাটি লেকের কাছে নিয়ে আসবেন। এখানটা ঘুরে দেখার অনেক ইচ্ছা আমার। সৌহার্দ্য আস্তে করে উত্তর দিল, ঠিক আছে। দিয়ার কোলে বসে বেঘুরে ঘুমাচ্ছে সকাল। ভোর দিয়ার কোল থেকে সকালকে নিজের কোলে নিতে নিতে বলল,
এখনো তো অনেক রাত, না হলে এখনই এখানে নামতাম। এখন তো অনেক রাত, না হলে এখনই এখানে নামতাম চড়ুই পাখি। সময় হলে ভাই আমাদের নিজে এখানে নিয়ে আসবে। ভোরের কথায় মুচকি হাসল শিশির। তার সৌহার্দ্য ভাই কখনো তার আবদার ফেলতে পারে না। দীর্ঘ 8 ঘন্টা শেষে গাড়ি এসে থামলো শেখ বাড়ির সদর দরজায়। বাড়ির সদর দরজায় মোজাহিদ শেখের বড় ভাই আর তার স্ত্রী সন্তানেরা দাঁড়িয়ে। দিলারা শেখের শাশুড়ি রাত বেশি হয় ঘুমিয়ে গিয়েছেন। তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা শিশিরদের আসার অপেক্ষাতেই ছিলেন। মোজাহিদ শেখ এখনো বাড়িতে ফেরেননি। আমজাদ খান মোর্শেদ সাহেবের কাছে এসে তাকে জড়িয়ে নিয়ে বললেন, কেমন আছেন ভাইজান? মোর্শেদুল শেখ সোহাসে হেসে বললেন, এই তো আলহামদুলিল্লাহ, বাকি কথা পরে হবে, আগে ভেতরে চলো। শিশির কুয়াশা ওদের দেখে মোর্শেদুল শেখের স্ত্রী রওশনারা বেগম ওদের জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে দিলেন ভোর, সৌহার্দ্য আর সকালে। সৌহার্দ্যরা এসেছে শুনে নিজের রুম থেকে এক ছুটে চলে এসেছিল সিমি, দিলারা বেগমের ছোট মেয়ে সিমি। রাদিফ, রিমি আর সিমি 3 ভাই বোন। সৌহার্দ্য নিজের ব্যাগ নিয়ে রুমের দিকে, ভোর আর ওর জন্য বরাদ্দকৃত রুমের দিকে যাচ্ছিল। ঠিক তখনই সিমি ওর পথ আটকে বলল, সৌহার্দ্য কেমন আছো? কতদিন পরে আমাদের বাড়িতে এলে তুমি? সৌহার্দ্য সিমির দিকে না তাকিয়ে বলে উঠল, আমি তোমার বড় সিমি, তাই নাম ধরে না ডেকে ভাইয়া বলে ডাকো। আর যদি তা না পারো তাহলে আমার সাথে কথা বলার দরকার নেই তোমার। সৌহার্দ্য শিশির আর কুয়াশাকে তুই করে বলল, অন্যদের তুমি করেই সম্বোধন করে। দূরে থাকার সুবাদে রিমি আর সিমিকে কখনো তুই করে বলা হয়ে ওঠেনি। সিমি বয়সে শিশিরের থেকে 2 বছরের বড়। সৌহার্দ্যকে সিমির সাথে কথা বলতে দেখে শিশির ওর কাছে চলে এলো। ও দেখেছে এই সিমি নামের মেয়েটা তখন তার সৌহার্দ্য ভাইকে চোখ দ্বারা গিলে খাচ্ছিল। না, এই সিমি পেতনির কাছে তার সৌহার্দ্য ভাইকে একদমই একা ছাড়া যাবে না। কি জানি কখন আবার কালো জাদু করে দেয়। সৌহার্দ্য আর সিমির সব কথা শুনে নিয়েছে শিশির। সিমি বয়সে শিশিরের থেকে 2 বছরের বড়, অথচ এমন ভাবে নাম ধরে বলছে যেন এখানে কোনো সিনেমা চলছে। সিমি সেখানে নায়িকা আর সৌহার্দ্য নায়ক। এতটুকু ভাবনা মাথাতে আসতেই শিশির মুখ বাঁকালো। মুখ বাঁকিয়ে মনে মনে বলল, শর্ট সিমি পেতনি, তুই আর নায়িকা, তোকে তো চোরের রোল প্লে করতে দিলে সেটা ঠিক হবে। আসছে আমার সৌহার্দ্য ভাইকে নাম ধরে ডাকতে, পেতনি একটা। সৌহার্দ্য রুমে এসে ফ্রেশ হয়ে নিল। ভোর আগেই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। বিছানার এক কোণে ঘুমিয়ে আছে ভোর। সৌহার্দ্য ব্যালকনিতে টাওয়ালটা মেলে দিয়ে রুমে আসতেই মোহনা বেগমকে রুমে ঢুকতে দেখা গেল। সৌহার্দ্য মায়ের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে মা? মোহনা বেগম বললেন, হ্যাঁ, তুই ধ্রুব আর শামীমকে আসতে বলে দিয়েছিস তো বাবা। সৌহার্দ্য জানে মা কেন ধ্রুব আর শামীমকে আসতে বলার কথা বলছে। খানবাড়ির সকলে ধ্রুব আর শামীমকে নিজেদের বাড়ির লোকই মনে করে। তাছাড়া মোহনা বেগমের বান্ধবীর ছেলে ওরা। সেখানে ধ্রুব আর শামীমকে ছাড়া মায়ের যে একটু ভালো লাগবে না তা ঠিক বুঝতে পারছে সৌহার্দ্য। সৌহার্দ্য মায়ের উদ্দেশ্যে বলে উঠল, হ্যাঁ মা, বলে দিয়েছে। ধ্রুব আজকে একটু ব্যস্ত ছিল হসপিটালের কাজে, তাই আসতে পারেনি। কালকে শামীমকে নিয়ে চলে আসবে। রাতে দেরি করে ঘুমানোর ফলে সবাই দেরি করেই ঘুম থেকে উঠেছে। এত দেরি করে ঘুমালে কি হবে? ভোরে উঠে ঘুমে ঢুলতে ঢুলতে ফজরের নামাজ আদায় করে নিয়েছিল শিশির, কুয়াশা আর দিয়া। ঘুম কাতরে মেয়ে দিয়াকে এক প্রকার টেনে তুলতে হয়েছে ওদের। নামাজ পড়ে আবার ঘুমিয়ে গিয়েছিল ওরা। স্বভাব সুলভ তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে না পারলেও কুয়াশা আর দিয়ার আগেই ঘুম থেকে উঠেছে শিশির। বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে কুয়াশা আর দিয়া। ওরা 3 জন এক রুমেই ঘুমিয়েছে। রওশনারা বেগম শিশিরকে সিমির রুমে শিফট হতে বলেছিলেন, কিন্তু শিশির এক প্রকার জেদ করে কুয়াশা আর দিয়ার কাছে এসেছে। ওই সিমি পেতনির সাথে শিশির একদম থাকবে না, একদমই না। শিশির ফ্রেশ হয়ে রুমের বাইরে বেরিয়ে এলো। টেবিলে বসে নাস্তা খাচ্ছে সৌহার্দ্য, ভোর আর রিমি। শিশির চেয়ার টেনে সৌহার্দ্যের পাশে বসতে যাবে, তার আগে সিমি দৌড়ে এসে সৌহার্দ্যের পাশে বসে পড়ল। বসে শিশিরকে বলে উঠল, তুই রিমি আপুর পাশের চেয়ারটাতে গিয়ে বস শিশির। সিমির কথাতে শিশির কর্মর দৃষ্টিতে ওর দিকে চাইল, কিন্তু সিমি সেটা না দেখলেও সৌহার্দ্য ঠিকই দেখেছে। একটু পরে শিশিরকে নিজের ভাইয়ের পাশে বসে পড়ল। শিশির খাচ্ছে আর লক্ষ্য করছে এই সিমি সৌহার্দ্যের দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। শিশিরে এখন ইচ্ছে করছে সিমির মাথার চুল ছিঁড়ে তাকে ন্যাড়া করে দিতে। রাগের মাথায় শিশির একটা কাঁটা চামচ তুলে টেবিলে জোরে বসিয়ে দিল। শিশির খেয়াল করেনি যে এটা টেবিল না, ওর ভাইয়ের হাত ছিল। কাঁটা চামচের আঘাতে ভোর চেঁচিয়ে উঠল, উফ চড়ুই পাখি, এটা কি করছিস তুই? শিশিরের ধ্যান ভাঙল ভোরের চেঁচামেচিতে। পাশ ফিরে ভোরের দিকে তাকিয়ে বলে উঠল, সরি ভাইয়া, আমি আসলে খেয়াল করিনি, সরি। ভোর ইটস ওকে বলে সৌহার্দ্যের দিকে তাকালো। সৌহার্দ্য ভোরের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। ভোর ইশারায় সৌহার্দ্যকে বলে উঠল, ভাইয়া, তোমার জন্য সবসময় আমি ফেসে যাই। চড়ুই পাখি এখন জেলাস ফিল করছে সিমিকে নিয়ে। সৌহার্দ্য ভ্রুচে ইশারায় শয়তানি হেসে ইশারা করল। ওর হাসিতে ভোর বুঝতে পারল যে সৌহার্দ্য বলছে, সবে তো শুরু, তোর বোনের তো এখনো অনেক জেলাস ফিল করা বাকি। শিশির খেতে খেতে সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বলে উঠল, কখন নীলাটিলিকে ঘুরতে নিয়ে যাবেন সৌহার্দ্য ভাই? সৌহার্দ্য গম্ভীর গলায় বলল, বিকেলে নিয়ে যাব। ধ্রুব আর শামীম আসবে কিছুক্ষণ পরে, ওদেরকেও নিয়ে যাব আমাদের সাথে। শেখবাড়ির রংরূপ একদম পাল্টে গিয়েছে এক রাতের মধ্যেই। চারিদিকে ফুল আর মরিচপাতি দিয়ে সাজানো শুরু হয়ে গিয়েছে। বাড়ির গিন্নিরা সবাই যে যার নিজ কাজে ব্যস্ত। শেখবাড়ির বিশাল বাগানে প্যান্ডেল সাজানো হয়েছে। 2 দিন পরে রিমির গায়ে হলুদ। ধ্রুব আর শামীমের সিলেটে পৌঁছাতে প্রায় 11টা বেজে গিয়েছে। গাড়ি থেকে নেমে উঠোনে সৌহার্দ্যকে দাঁড়িয়ে থাকতে দেখে শামীম ব্যাগপত্র রেখেই দৌড় দিল। গিয়ে সৌহার্দ্যের উপরে ঝাঁপিয়ে পড়ে হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, আই মিস ইউ মেরে সৌহার্দ্য জান্স, তুমি আমাকে ছাড়া একা কিভাবে চলে এলে বলো? তোমার কি একটু আমার কথা মনে পড়েনি?
সৌহার্দ্য শামীমের মাথায় একটা চাটি মেরে বলল, নাটক বন্ধ কর, তোর এমন ব্যবহার দেখলে যে কেউ তোকে গিয়ে ভাববে। ধ্রুব ব্যাগ দুটো কাঁধে নিয়ে হেলতে দুলতে ওদের মাঝখানে এসে দাঁড়ালো। তারপর একটা ব্যাগ শামীমের দিকে এগিয়ে দিয়ে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল, আমারও এমনটা মনে হয় বুঝলি, ওই দিন ওকে চেকআপের জন্য হসপিটালে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু শালা আমাকে দৌড়ানি দিয়েছে। ধ্রুবর কথায় শামীম ওর পেটে একটা খোঁচা মারল। সৌহার্দ্য বলে উঠল, উপরে গিয়ে বাম দিকের কর্নারের রুমে যাবি, ওই রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে তোদের জন্য। সৌহার্দ্যের কথায় ধ্রুব হাঁটা ধরল বাড়ির ভেতরে। কিছু দূর গিয়ে শামীমকে নিচের পাশে না দেখে পেছন ফিরে তাকালো। ধ্রুব আবার ফিরে এলো আগের জায়গায়, এসে শামীমের হাত ধরে টানতে টানতে ওর সাথে নিয়ে যেতে লাগলো। শামীম যেতে যেতে সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বলল, পরে দেখা হবে জান্স, এখন যাই কেমন। সৌহার্দ্য ভ্রু কুঁচকে শামীমের দিকে তাকিয়ে যাচ্ছে। ও ভালো করেই বুঝতে পারছে যে শামীম ওকে ইচ্ছে করেই এমন জ্বালাচ্ছে, কারণ সৌহার্দ্য যে ওর বিয়েটা আটকে রেখেছে তাই শামীম ওর সাথে এমন করছে। সৌহার্দ্য ওদের দুই ভাইয়ের বিয়ে আটকে রাখবে বাই না কেন? ও তো ওদের দুজনে থেকে বয়সে সামান্য হলেও তো বড়, তাহলে কেন ওর আগে ওরা দুজন বিয়ে করবে? সৌহার্দ্য বিয়ে করবে কিভাবে? ওর মায়া পাখির তো এখন পর্যন্ত বিয়ের বয়সই হয়নি। কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস চালো সৌহার্দ্য। সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার সময় গান বাজনা ছাড়াই শামীম এক প্রকার নেচে নেচেই ভেতরে ঢুকলো। ধ্রুবকে এভাবে লাফাতে দেখে বলে উঠল, এমন ভাবে নাচছিস দেখে মনে হচ্ছে যেন এটা সৌহার্দ্যের ফুফাতো বোনের না তোর বিয়ে হচ্ছে। শামীম নাচানাচি বাদ দিয়ে ধ্রুবর দিকে আর চোখে তাকিয়ে বলল, আরে আমি কি বলেছি একবারও যে এটা আমার বিয়ে? আমি তো আমার আর তরুর বিয়ের ফিল নিচ্ছিলাম, বুঝিস না? ধ্রুব সন্ধিহান গলায় বলে উঠল, এত নাচিস না, তোরও এখনো রাজি হয়নি বুঝলি ভাই। এই তুই সত্যি করে বলতো, তুই আমারই ভাই তো নাকি? না মানে আমার ভাই হয়ে এখন একটা মেয়েকে পটাতে পারলি না? ছি ছি ছি। শামীম বলে উঠল, আরে তোরকে তো আমি এইভাবে তুড়ি মেরেই পটিয়ে নিব, এটা নিয়ে তুই এত চিন্তা করিস না তো। বলতে বলতে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো দুজনে। কুয়াশা রিমির রুমে শিশিরের দিকে যাচ্ছিল, হঠাৎ ধ্রুবকে দেখে অবাক হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। ধ্রুব ফোন চালাতে ব্যস্ত থাকায় কুয়াশাকে খেয়াল করেনি। কুয়াশাকে দেখতে পেয়ে শামীম ধ্রুবকে খোঁচা দিয়ে কাশতে লাগলো। শামীমের খোঁজায় ধ্রুব বিরক্তি নিয়ে ওর দিকে চাইতে শামীম ইশারা করে কুয়াশাকে দেখিয়ে দিয়ে ফিসফিস করে বলে উঠল, নে ভাই এখন সামলা তোর রানীকে, আমি তো গেলাম, দেখে তো মনে হচ্ছে আজকে তোর খবর আছে। ধ্রুব অসহায় কণ্ঠে বলল, না ভাই যাস না, দেখ তুই এখানেই থাক, না হলে রাতে আমাকে একা পেলে আজকে মেরেই ফেলবে। শামীম নাটকীয় সুরে বলে উঠল, পাগল নাকি? অসম্ভব, প্রেম করার সময় কি আমাকে সাথে রেখেছিলি নাকি যে এখন তোর আমাকে লাগে? শালা এখানেই থাক তুই, আমি গেলাম। বলি শামীম দ্রুতগতিতে ওখান থেকে কেটে পড়ল, গিয়ে ওদের জন্য বরাদ্দকৃত রুমের মধ্যে ঢুকে গেল। শামীম চলে যেতেই কুয়াশা ধ্রুবর কাছে আসলো, এসে বলতে লাগলো, ওই দিন কি যেন বলেছিলেন, তুমি যাও, আমার তোমাকে দরকার নেই, আমি অন্য কাউকে খুঁজে নেবো তাই না? ধ্রুব আমতা আমতা করে বলে উঠলো, আরে না বাবু, এটা তো আমি মজা করে বলেছিলাম। কুয়াশা রাগী গলায় বলল, মজা করছিলি না তুই? দাঁড়া, তোর মজা বের করছি আমি। দেখো বাবু, তুমি এখন রেগে আছো, তাই রাগের মাথায় আমাকে তুই তোকারি করছো। তুমি এখন রুমে যাও, ততক্ষণে আমি ফ্রেশ হই, পরে আমরা ঠান্ডা মাথায় ঝগড়া করবো, ওকে? বলেই পাশ কাটিয়ে ওখান থেকে চলে যেতে নিচ্ছিল। কুয়াশা পেছন না ফিরেই কাটকাট গলায় বলল, এই দাঁড়া তুই, আমার কথা এখনো শেষ হয়নি। কুয়াশার কথায় ধ্রুব না দাঁড়িয়ে উল্টো দিকে দৌড় দিল। কুয়াশা ওর পেছনে দৌড়াতে দৌড়াতে তেজি কণ্ঠে বলে উঠল, কিসের বাবু? হ্যাঁ, এখন লুতুপুতু করা হচ্ছে, যখন এসব বলেছিলি তখন মনে ছিল না? ধ্রুব দৌড়ে শামীম যে রুমে গিয়েছিল ওই রুমে ঢুকে পড়লো, গিয়ে ধাম করে রুমের দরজা ভেতর থেকে আটকে ওখানেই দাঁড়িয়ে রইল। কুয়াশার সামনে এতটুকু সময় দাঁড়াতেই ধ্রুবর গাম ছুটে গিয়েছে, ওর জানটা একদম হাতে চলে এসেছিল। পেছন ফিরে চাইতেই ধ্রুব দেখতে পেল শামীম বিছানার উপরে গড়াগড়ি দিয়ে হাসছে। শামীমকে এইভাবে হাসতে দেখে ধ্রুবর মেজাজ বিগড়ে গেল। হাতে থাকা ব্যাগ শামীমের দিকে ছুড়ে মারল ধ্রুব, কিন্তু এতেও বিশেষ লাভ হলো না। শামীম আগের চেয়েও উচ্চ শব্দে হেসে উঠল। শামীমের সাথে না পেরে ধ্রুব রাগে গটগট পায়ে ওয়াশরুমে ঢুকে দরজাটা শব্দ করে আটকালো। ওয়াশরুমে থেকে ধ্রুব শুনতে পাচ্ছে শামীম এখনো দ্বিগুণ শব্দে হাসছে। দুপুর গড়িয়ে এখন বিকেল হতে চলল, সবার খাওয়া দাওয়ার পর্বটাও চুকে গিয়েছে। অন্যদিনের তুলনায় রোদের তাপটাও আজকে অনেক কম। এখন ছোটরা সবাই মিলে নীলাটিলে ঘুরতে যাবে। সৌহার্দ্য সবাইকে 10 মিনিটের মাঝে রেডি হতে বলে দিয়েছে, নয়তো ঘুরতে নিয়ে যাবে না এটাও বলেছে। তাই শিশির এখন তড়িঘড়ি করে রেডি হওয়ার জন্য ব্যাগ থেকে ড্রেস বের করতে নেবে, তখনই ব্যাগের মধ্যে থাকা একটা হলুদ রঙের খাম চোখে পড়ল। এই খামটা এখানে কিভাবে এলো সেটা কিছুতেই মাথায় আসছে না। তড়িঘড়ি করে খামটা খুলতেই ভেতরে একটা হলুদ রঙের কাগজ দেখতে পেল। কাগজটার ভাঁজ খুলে কাগজের লেখাগুলো পড়তে লাগলো। মায়াবিনী আমার, মিস করেছি, কান্না করেছি, ভীষণ কষ্টের যাতনায় কাটিয়েছি এতগুলো বছর, তিলে তিলে শেষ হয়েছি, তবুও তুমি ছাড়া অন্য কাউকে ভালোবাসিনি আমি। এতদিন দূরে থেকেই ভালোবেসেছি তোমায়, এখন যে আমার ইচ্ছেগুলো বড্ড অবাধ্য হয়েছে মায়াবিনী। এতদিন তুমি যেভাবে আমাকে পুড়িয়েছ নিজের প্রণয়ের মায়াজালে, তেমন আমিও তোমাকে পোড়াবো আমার ভালোবাসার অনলে। ইতি মায়াবিনীর অন্তরস্থলে লুকিয়ে রাখা ভালোবাসা। চিঠিটা পড়ে শিশিরের হাত দুটো তীর করে কাঁপছে, বুঝতে পারছে না এই চিঠি ওকে কে দিল। সৌহার্দ্য ভাই, আমিও যেমন মনে মনে ওনাকে অনুভব করি, উনিও কি তেমন আমাকে? না না, এটা হতে পারে না। সৌহার্দ্য ভাই তো আমাকে মায়া পাখি বলে রাখে, তাহলে এই চিঠি কি দিল?
দরজার আড়াল থেকে সৌহার্দ্য চিন্তায় মগ্ন থাকা শিশিরের মুখটা দেখে মিটিমিটি হাসছে। একটু সময় পরে ওখান দিয়ে চলে যেতে যেতে মনে মনে বলে উঠল, আমি জানতাম চিঠিটা পাওয়ার পরে তুই কনফিউজড হয়ে যাবে মায়া পাখি। ইচ্ছে করে মায়া পাখির জায়গায় মায়াবিনী বলেছি। আমি চাই তুই সবসময় আমাকে নিয়ে বিভোর থাকিস। চকলেট কালারের একটা সালোয়ার কামিজ পরেছে শিশির। চুলগুলো উঁচু করে ঝুটি করে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগিয়েছ। ব্যাস, এতেই ওকে দেখতে অনেক মিষ্টি লাগছে। রেডি হয়ে নিচে আসলো শিশির। দিয়া, কুয়াশা, রিমি, সিমি রেডি হয়ে নিচে নেমে এসেছে। গাড়ির ভেতরে বসে সবার জন্য অপেক্ষা করছে সৌহার্দ্য। ভোর ড্রাইভিং সিটে বসে আছে। আজকেও ড্রাইভ করবে। ধ্রুব আর স্বামী অন্য গাড়িতে করে যাবে। সৌহার্দ্য ফোন স্ক্রল করছিল। হঠাৎ বাড়ির সদর দরজায় চোখ আটকে গেল ওর। শিশিরকে দেখে সবসময়ের গম্ভীর মুখটা পরিবর্তন হয়ে চোখে মুখে নেমে এলো মুগ্ধতা, যে মুগ্ধতা শুধুই তার মায়া পাখির জন্য। সৌহার্দ্য যেন ওখানেই থমকে গিয়েছে। সৌহার্দ্যকে নিজের বোনের দিকে তাকিয়ে থাকতে দেখে মনে মনে দুষ্ট হাসল ভোর। অতঃপর গলা খাকারি দিয়ে বলে উঠল, এভাবে কি দেখছো ভাইয়া? ও তো তোমারও বোন হয়। ভোরের কথাতে সৌহার্দ্য ওর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, থাপ্পড় খেতে না চাইলে বোন বোন বলাটা বন্ধ কর। কিসের বোন? ওকে আমার মায়ের পেটের বোন নাকি? সৌহার্দ্যের ধমক খেয়ে ভোর চুপ হয়ে গেল। প্রকৃতিকন্যা সিলেটে রয়েছে নয়নাভিরাম সৌন্দর্য। হাওড় নদী পাহাড়ে ভরপুর সিলেটে রয়েছে অপরূপ অরণ্যানীয়। সবকিছু একদম চোখ ধাঁধানো সুন্দর। পাশাপাশি এমন অনেক জায়গা আছে যেগুলো হৃদয় হরণকারী। বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই প্রাচীন জনপদ বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত। চা বাগান, জাফলং, রাতারগুল জলাবন, হাকালুকি হাওর, ভোলাগঞ্জ, বিছানাকান্দি, তামাবিল, পাহাড়, ঝর্ণা লেক সব মিলিয়ে নানা বৈচিত্র্যের সম্ভার এইখানে। স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাটি লেক দেখে অনেক পর্যটক বাংলার কাশ্মীর হিসেবে অভিহিত করেন। এটি মিনি সুইজারল্যান্ড নামেও খ্যাত। একদিকে দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ, অন্যদিকে নীলাভ রঙের জল খেলা করছে। তার অন্য পাশে ভারতের মেঘালয় পাহাড় দাঁড়িয়ে আছে, আর নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে পাথর। এই জন্য শিল্পীর হাতে আঁকা এক অসাধারণ ছবি। ঘন সবুজের মাঝে নীল রঙের এই লেকটি মানুষকে আরো আকর্ষিত করে। এর পানি এতটাই নীল যেন দেখলে মনে হয় এটি আকাশের সাথে মিশে আছে। শিশির চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। কুয়াশা, সকাল, রিমি ওরা ছবি তোলায় ব্যস্ত। কুয়াশাকে ছবি তুলে দিচ্ছে ধ্রুব। ওদের ঝগড়া মিটে গিয়েছে। এদিকে ওদের ছবি তোলা দেখে ঘাসের উপরে বসে ঘাস ছিটতে ছিটতে স্বামী হতাশার কণ্ঠে বলে উঠল, আজকে আমার সুন্দরী আমার পাশে থাকলে আমাকেও ছবি তুলে দিত। সুন্দরী এখানে নেই বলে কেউ আমাকে একটা ছবিও তুলে দিচ্ছে না। স্বামীর কথা শুনে ধ্রুব ছবি তুলতে তুলতে ওর দিকে তাকিয়ে বলল, তুই ওখানে বসে বসে ঘাস ছিটছে, তোকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু না। ধ্রুবর কথায় স্বামীর বুকে হাত দিয়ে বলে উঠল, সুন্দরী, আহ। ওদের দুজনের কথা শুনে বাকিরা উচ্চস্বরে হাসতে লাগলো। প্রেয়সীর হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ভোর। দিয়া ভালো করে ছবি তুলতে পারছিল না বলে ভোর ওকে ছবি তুলে দিচ্ছে। ও আগে কখনো দিয়াকে হাসতে দেখেনি। সবসময় ওর সামনে আসলে গুটিয়ে থাকতো মেয়েটা। ভোরকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে দিয়া লজ্জায় নিজের চোখ নামিয়ে নিল। সৌহার্দ্য গাড়ির সাথে হেলান দিয়ে ফোনে স্ক্রল করছে। পাশেই সিমি দাঁড়িয়ে বারবার সৌহার্দ্যকে বিরক্ত করছে। সিমি কিছুক্ষণ পরে সৌহার্দ্যকে বলে উঠল, উফ, এরা কি বিরক্তিকর। সৌহার্দ্য, এরা অনেক ন্যাকামি করে, তাই না? তুমি এদেরকে সহ্য করো কিভাবে? সৌহার্দ্য সিমির দিকে তাকিয়ে কাটকাট গলায় বলল, ওখানে আমার ভাই বোন, বন্ধু আর প্রিয় মানুষটি আছে। তুমি কাদেরকে নাকি আর বিরক্তিকর বলছো? মুখ সামনে কথা বলো সিমি। আর আগেও বলেছি আমি তোমার বড়। বড়দের নাম ধরে ডাকা এটা কোথায় শিখেছো? সৌহার্দ্যের কথায় সিমি চুপ হয়ে গেল। সৌহার্দ্য সিমির থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই শিশিরকে নিজেদের দিকে মুখ বাঁকানো অবস্থায় তাকিয়ে থাকতে দেখতে পেল। শিশির তখন থেকেই দেখছে এই সিমি পেতনি বারবার তার সৌহার্দ্য ভাইয়ের সাথে সেদে সেদে কথা বলছে আর বিরক্ত করছে। শিশির তড়িঘড়ি করে সৌহার্দ্যের দিকে এগিয়ে আসলো। সৌহার্দ্য কিছু বুঝে ওঠার আগে শিশির ওর হাত ধরে টেনে লেকের কাছে নিয়ে যেতে শুরু করলো। সৌহার্দ্য তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। শিশিরের এই অধিকার খাটানো দেখে সৌহার্দ্যের মনটা ভালো লাগায় ছেয়ে গেছে। এতক্ষণ সিমির উপরে বিরক্তি থাকলেও শিশিরের এই কাণ্ডে সৌহার্দ্যের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। শিশির লেকের কাছে এসে সৌহার্দ্যের হাতটা ছেড়ে দিয়ে বলে উঠল, সৌহার্দ্য ভাই, এই সিমি পেতনির সাথে আপনার এত কথা কিসের? কই, আমার সাথে তো এত কথা বলেন না আপনি। সৌহার্দ্য ভ্রু নাচিয়ে বলল, কেন বলবো তোকে? শিশির কোমরে হাত দিয়ে বলল, কেন বলবেন না? আমি জানতে চেয়েছি তাই বলবে। শিশিরের কথায় সৌহার্দ্য ওর দিকে ঝুঁকে ভ্রু নাচিয়ে বলে উঠল, কেন, তুই কি জেলাস ফিল করছিস? সৌহার্দ্যের কথাতে শিশির হক চকিয়ে উঠল। আমতা আমতা করে কথা পাল্টে বলে উঠল, শুনেছি এখান থেকে সূর্যমুখী বাগানটা অনেক কাছে, চলুন এখন ওখানে যাই। সৌহার্দ্য প্যান্টের পকেটে মোবাইল রেখে বলল, আচ্ছা চল। নীলাটি লেক থেকে সূর্যমুখী বাগান অনেকটা কাছে। গাড়ি থেকে নেমে শিশির দৌড়ে বাগানের মধ্যে গিয়ে ছবি তুলতে শুরু করে দিয়েছে। শিশির পুরো বাগানটা ছোটাছুটি করছে। তারপর সৌহার্দ্যর কাছে এসে আবদারের সহিত বলে উঠল, সৌহার্দ্য ভাই, ছবি তুলে দিন না। সৌহার্দ্য ওর কিছু ছবি তুলে দিয়ে ওর কানে ছোট একটা সূর্যমুখী ফুল গুজে দিল। ফুল গুজে দেওয়ার সময় শিশির খিলখিলিয়ে হেসে বলল, সুরসুরি লাগছে সৌহার্দ্য ভাই। ফুলের জন্য শিশিরের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। সৌহার্দ্য নরম গলায় বলে উঠল, তুই সূর্যমুখী ফুলের মতোই সুন্দর, এভাবে হাসিস না মায়া পাখি, কলিজায় লাগে। সৌহার্দ্যের কথায় শিশিরের গাল দুটোতে রক্তিম আভা ছড়িয়ে পড়ল। লজ্জায় শিশির ওখানে আর না দাঁড়িয়ে দৌড়ে দিয়া আর কুয়াশার কাছে চলে গেল। ওকে এভাবে লজ্জা পেয়ে দৌড়ে যেতে দেখে সৌহার্দ্য শব্দহীন হেসে উঠল।
সৌহার্দ্যরা বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা 6টা বেজে গিয়েছে। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে শিশির সৌহার্দ্যের তুলে দেওয়া ছবিগুলো দেখছিল। সিমি নিজের রুম থেকে বেরিয়ে শিশিরকে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনে কুটিল হেসে এগিয়ে গেল ওর কাছে। সিমি ভালো করে বুঝতে পেরেছে সৌহার্দ্য যে প্রিয় মানুষের কথা বলেছে সে আর কেউ না, শিশির। সৌহার্দ্য শিশিরকে পছন্দ করে এটা ভাবলেই সিমির ভীষণ রাগ ওঠে। কিছু একটা তো করতেই হবে, না হলে এই সৌহার্দ্য যে ওর হাতছাড়া হয়ে যাবে, এটাই ভাবছে সিমি। ভাবতে ভাবতে শিশিরের একদম কাছে চলে এলো সিমি। শিশির এখনো সিমিকে খেয়াল করেনি। সিমি পেছন থেকে শিশিরকে একটা ধাক্কা দিল। ধাক্কার বেগটা এতই জোরে ছিল যে শিশির তাল সামলাতে না পেরে পড়তে নিচ্ছিল। সৌহার্দ্য বাগানের প্যান্ডেলের কাজ দেখছিল। সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে আসার সময় সৌহার্দ্য সিমির করা পুরো কাণ্ড লক্ষ্য করেছে। শিশিরকে পড়ে যেতে দেখে সৌহার্দ্য দৌড় দিল। দৌড়ে সে শিশিরকে আগলে নিল পড়ে যাওয়া থেকে। তারপর অগ্নিছড়া চোখে তাকালো পাশে থাকা সিমির দিকে। সৌহার্দ্যের এমন অগ্নিছড়া চোখ দেখে সিমির অন্তরাত্মা কেঁপে উঠল। ভয়ে সিমি দ্রুতগতিতে চলে গেল ওখান থেকে। সিমি চলে যেতে সৌহার্দ্য থমক দিয়ে রেগে রেগে বলল, চোখে দেখতে পাস না তুই? অন্ধ হয়ে গিয়েছিলি? সারাদিন এত কি তোর ফোনে? হ্যাঁ, দিন দিন বড়দ হয়ে যাস, কিছু বুঝতে পারিস না? আরেকটু হলি তো মুখ থুবড়ে পড়তে এখানটায়, তখন কি হতো ভেবে দেখেছিস একবারও? গর্ধব একটা। সৌহার্দ্যের এত কথার পিঠে শিশিরের চোখে পানি চলে এলো। শিশিরের সৌহার্দ্য ভাই তাকে এমন বলছে, সে কি বুঝতে পেরেছিল যে সিমি তাকে ধাক্কা দিবে? এখানে তার কি দোষ? সব দোষ তো ওই সিমি পেতনির। তবুও সৌহার্দ্য ভাই তাকে বকছে। শিশির একবার এই সিমি পেতনিকে হাতের কাছে পাক, তখন বুঝিয়ে দেবে এই শিশির কি জিনিস। সৌহার্দ্য তেজি গলায় আবারও বলে উঠল, হ্যাঁ, কিছু বললেই তো চোখে জল চলে আসে। নাটক যত সব। আমার সামনে সেরকম ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি না একদম। সৌহার্দ্যের কথাতে রাগে দুঃখে অপমানে শিশির মুখ ফিরে চলে গেল ওখান থেকে। শিশির চলে যেতেই সৌহার্দ্য একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে বুঝতে পারছে যে সে তার মায়া পাখিকে রাগের মাথায় একটু বেশিই বলে ফেলেছে। এখন মহারানী ভিক্টোরিয়ার এই অভিমান তারই ভাঙানো লাগবে। প্রতিদিনকার মতোই সিমির এখন কফি খাওয়ার সময়। ব্যস্ততার মাঝে দিলারা শেখ মেয়ের জন্য তখন কফি করে দিতে পারেনি, তাই এখন কফি বানিয়ে টেবিলের উপরে রেখে চলে গেলেন। সৌহার্দ্য ড্রয়িং রুমে বসে ল্যাপটপে নিজের কাজ করছে। কিছুক্ষণ পরে সিমি এসে কফিটা নিজের মুখে নিয়ে একটু খেতেই চিল্লিয়ে উঠল। সিমির চিৎকারে বাড়ির মহিলারা এক জায়গায় জড়ো হলো। মেরামন চিৎকারের কারণ জানতে চাইলেন দিলারা শেখ। কি হয়েছে, এভাবে চিৎকার করছিস কেন সিমি? সিমি কিছু বলতে নিবে তার আগেই রিমি বলল, হ্যাঁ কি হয়েছে বলতো? সারা বাড়ি চিল্লিয়ে মাথায় তুলছিস কেন তুই? সিমি গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে পুরো গ্লাসের পানি শেষ করে বলে উঠল, এই কফি কি বানিয়েছে মা? আর এতে লঙ্কা গুঁড়ো দিল কে? কেউ ইচ্ছে করে এমন করেছে, যে এটা করেছে তাকে আমি ছাড়বো না। দিলারা শেখ অবাক হয়ে বলল, সবসময়ের মতো কফি তো আমিই বানিয়েছি, তাহলে কফিতে লঙ্কা গুঁড়ো আসবে কোথা থেকে? সিমির মায়ের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস না হলে খেয়ে দেখো। সিমির কথায় রিমি কফিতে চুমুক বসালো। একটু খেয়ে ঝালে ফুসতে ফুসতে বলে উঠল, তাই তো কফিতে লঙ্কা গুঁড়ো দেওয়া, কিন্তু কে তোর কফিতে লঙ্কা গুঁড়ো মেশাবে? সিমি বলে উঠল, জানি না। সিমি আর কিছু বলতে যাবে তার আগে ওর সৌহার্দ্যের দিকে চোখ পড়ল। সৌহার্দ্য ওর দিকে তাকিয়ে বাঁকা হাসছে। সৌহার্দ্যের চোখের দিকে তাকিয়ে আটকে উঠল সিমি। ওই চোখ যেন বলে দিচ্ছে, সবে তো শুরু সিমি, এরপরেও যদি আমার জানের দিকে হাত বাড়াও তাহলে তার পরিণাম অনেক খারাপ হবে, যা তোমার ধারণার বাইরে। সৌহার্দ্যের ওই আগুন ছড়া চোখ দেখে চোখ সরিয়ে সিমি কাউকে কিছু না বলেই ভয়ে উপরে চলে গেল। রাত এখন 9:50। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে ছোটরা সবাই এখন ছাদে মাদুর পেতে বসে আড্ডা দিচ্ছে, শুধু সিমি বাদে। সৌহার্দ্যের ভয়ে সিমি আর এখানে আসেনি। শিশির সবার সাথে কথা বলেও সৌহার্দ্যের সাথে কথা বলছে না। এটা আর কেউ লক্ষ্য না করলেও সৌহার্দ্য ঠিকই বুঝতে পারছে। শিশিরের বারবার সৌহার্দ্যের দিকে চোখ পড়লেও সাথে সাথে আবার চোখ ঘুরিয়ে মুখ বাঁকাচ্ছ। সেই সন্ধ্যা থেকে সৌহার্দ্যকে ইগনোর করে চলেছ। এতে যেন সৌহার্দ্যের কিছুই ভালো লাগছে না, কেমন একটা দম আটকে আসার জোগাড়। সৌহার্দ্য বেশ ভালো করে বুঝতে পারছে যে তার মায়া পাখির রাগ এত সহজে আর ভাঙবে না। তাকে কিছু একটা করতেই হবে, না হলে পরবর্তীতে এই রাগে পাহাড় সম অভিমানে পরিণত হবে। সৌহার্দ্য লক্ষ্য করেছে এই রিমের কাজিন চাঁদনি নামক মেয়েটাকে শিশিরের সহ্য হচ্ছে না। সৌহার্দ্যের সাথে মেয়েটা যখনই আগ বাড়িয়ে কথা বলতে যাচ্ছে তখনই শিশিরের মুখে রাগের আভা ফুটে উঠছে। সৌহার্দ্য কিছু একটা ভেবে চাঁদনি নামক মেয়েটাকে উদ্দেশ্য করে বলে উঠল, চাঁদনি নিচে কি আমার জন্য একটু কফি নিয়ে আসবে প্লিজ? ব্যাস, সৌহার্দ্যের এতটুকু কথা যেন শিশিরের গায়ে আগুনে ঘি ঢালার মতোই কাজ করলো। চাঁদনি কিছু বলতে যাবে তার আগে শিশির তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বলল, আমি এক্ষুনি নিয়ে আসছি সৌহার্দ্য ভাই। চাঁদনি আপু কেন শুধু শুধু আবার কষ্ট করতে যাবে? বলি সিঁড়ির দিকে দৌড় দিল। শিশিরের এই কাণ্ডে সৌহার্দ্য মনে মনে বলল, যাক, শেষ পর্যন্ত আমিই জিতলাম মায়া পাখি। শিশির কিছুক্ষণের মধ্যে কফি নিয়ে হাজির হলো। কফির কাপটা সৌহার্দ্যের হাতে দিয়ে আবারও নিচের জায়গায় গিয়ে বসে পড়ল। শিশির বসতেই শামীম বলে উঠল, এটা যে কোনো বিয়ে বাড়ি সেটাই মনে হচ্ছে না, বিয়ে বাড়ির কোনো ফিলই পাচ্ছি না এখানে। শামীম আরো কিছু বলতে নেবে তার আগে ধ্রুব ওর কথার মাঝখানে ফোরন কেটে বলল, না, এখানে তো শ্রাদ্ধ চলছে, দেখতে পাচ্ছিস না? শামীম ওর কথাতে কর্মর দৃষ্টিতে চেয়ে নিজের ঠোঁটের উপরে আঙুল রেখে শান্তস্বরে বলে উঠল, চুপ কর ধ্রুবের বাচ্চা, আগে আমার কথা শেষ করতে দে। বলি সবার দিকে তাকিয়ে বলল, তো আমি কি বলছিলাম যেন? কুয়াশা শামীমের কথার উত্তরে বলে উঠল, বিয়ে বাড়ির ফিল নিয়ে বলছিলেন আপনি। শামীম মনে পড়ার মতো করে বলল, ও হ্যাঁ, তো শোনো, সবাই এখন আমরা গানের করে খেলবো, আর গান হবে কিন্তু নাচ হবে না, সেটা কি করে হয়? তাই গানের পাশাপাশি নাচেরও ব্যবস্থা করা হবে।
সৌহার্দ্য শামীমের দিকে তাকিয়ে ভ্রু নাচে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তো নাচবে কে? তুই? শামীম দৃঢ় কণ্ঠে বলে উঠল, অবশ্যই হ্যাঁ। সৌহার্দ্য বলে উঠল, নাচের নও তো জানিস না, তুই এবার নাচবি? শামীম মুখে কিছু না বলে লাজুক ভঙ্গিতে মাথা নাড়ল, মানে সে নাচবেই। গানের গুলি খেলা শেষে শামীম দ্রুতগতিতে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে ধ্রুবকেও টানতে লাগলো নাচার জন্য। শামীমের টানাটানিতে ধ্রুব বলে উঠল, তুই নাচবি নাচ না, আমাকে কেন টানছিস ভাই? শামীম ধ্রুবকে টানতে টানতে বলে উঠল, তোকে ছাড়া নাচটা একদম জমবে না ভাই। মনে নেই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার সময় তুই কত সুন্দর দিলবার দিলবার গানে নেচেছিলি? শামীমের কথাতে ধ্রুবর মনে পড়ে গেল নিজের বেইজ্জত হওয়ার কথা। সঙ্গে সঙ্গে ধ্রুব আটকে উঠল। ধ্রুব বেশ জোরেই বলল, না তুই নাচ, আমি আর বেইজ্জত হতে চাই না। ধ্রুবর কথা শামীম আর শুনল কই, ধ্রুবকে টেনে নিয়ে গেল নাচতে। অতঃপর গানের তালে তালে ধ্রুবকে নাচাতে লাগলো। ইশক ভোলা লাভ এই গানের তালে তালে শামীম আর ধ্রুব নাচছে। গানের মাঝখানে বারবার সিটি বাজাচ্ছে ভোর। শামীম নিজেও নাচছে আর গানের তালে তালে ধ্রুবকেও ঘুরিয়ে ঘুরিয়ে নাচাচ্ছে। একবার ধ্রুবকে নিজের দিকে টানছে তো পরের বার ধ্রুবকে আবার নিচ থেকেই দূরে সরিয়ে দিচ্ছে। ওদের এই নাচ দেখে শিশির দিয়া আর কুয়াশা হাসতে হাসতে নিজেদের গায়ের উপরে লুটুপুটি খাচ্ছে। নাচের পর্ব শেষে সবাই নিচে আসতেই সিমির চিৎকার শুনতে পেয়ে সবাই দৌড়ে গেল ওর রুমে। সিমির চিৎকার শুনে মোর্শেদ সাহেবের মেয়ে রিনি বলে উঠল, কি শুরু করেছিস তুই সিমি? সন্ধ্যা থেকে এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? সিমির আগে চিল্লিয়ে চিল্লিয়ে বলল, তো কি করব? দেখো কেউ আমার পছন্দের ড্রেসগুলো কাঁচি দিয়ে কেটে দিয়েছে। সিমির কথাতে ওরা ওর হাতের দিকে তাকালো। শামীমের খুব হাসি পাচ্ছে সিমির হাতে থাকা ছেঁড়া ড্রেসগুলো দেখে। অন্যের প্রিয় মানুষের দিকে হাত বাড়ানো বেশ হয়েছে। সিমির হাত থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকাতেই শিশিরকে দেখে সবটা বুঝতে পারল। শামীম সৌহার্দ্যের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে উঠল, শিশিরের দিকে তাকিয়ে দেখ, ও কিভাবে হাসছে। মনে হচ্ছে সিমের ড্রেসগুলোর এই হাল শিশির করেছে। সৌহার্দ্য এবার শিশিরের দিকে তাকালো। শিশির এক কোণে দাঁড়িয়ে মিটিমিটি করে হাসছে। শিশিরের হাসি দেখে সৌহার্দ্যের একটা হাত আপনা আপনি বুকের বাপাশে চলে গেল। হৃদযন্ত্রটা দ্রিম দ্রিম শব্দ তুলে বাজছে। শিশিরের হাসিতেই তো প্রথমবার মুগ্ধ হয়েছিল সৌহার্দ্য। একটু পরে কেউ যেন হঠাৎ করে বলে উঠল, কি হচ্ছে এখানে? আমার বোন এইভাবে কাঁদছে কেন? কথার মালিককে দেখতে সবাই পেছন ফিরে তাকালো। বাইরে দাঁড়ানো ব্যক্তিকে দেখে সৌহার্দ্য দাঁতে দাঁত চেপে রইল। সিমির রুমে প্রবেশ করলো 28-29 বছরের যুবক। তাকে দেখে রিমি সিমি দুজনেই তাকে জড়িয়ে ধরল। রিমি হালকা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, ভাইয়া কতদিন পরে এলে তুমি? 2 বছর আগে এসেছো, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোমার? রিমির কথা শেষ না হতেই সিমি বলে উঠল, এতদিন পরে কেন এলে ভাইয়া? তোমার তো আরো আগে আসার কথা ছিল। ওদের দুজনের কথা শুনে রাদেফ হালকা হেসে বলে উঠল, আসার কথা তো আরো আগেই ছিল, কিন্তু একটু কাজে আটকে গিয়েছিলাম বলে আসতে পারিনি। সেসব কথা বাদ দে, আগে বল তুই কাঁদছিলি কেন? সিমি মনে করেছো ড্রেসগুলো হয়তো সৌহার্দ্যই নষ্ট করেছে, তাই রাদেফের কথার উত্তরে সিমি কথা ঘুরিয়ে বলে উঠল, কিছু না ভাইয়া, আসলে আপুও চলে যাবে আর তুমিও ছিলে না বলে মন খারাপ ছিল। রাদিফ বোনের মাথায় হাত বুলিয়ে দিল, কিছু বলল না। তারপর পাশে থেকে সৌহার্দ্যকে দেখতে পেয়ে ওকে জড়িয়ে ধরল। তারপর কানে কানে কিছু বলল, যেটা সৌহার্দ্য ছাড়া আর কেউই শুনতে পেল না। রাদিফের কথাতে সৌহার্দ্যের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। অতঃপর রাদিফকে ছেড়ে দিয়ে ওর দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল, যে হাসির অর্থ রাদিফ যা চায় সেটা কখনো হবে না। সৌহার্দ্য নিজের জিনিস কখনো হাতছাড়া করে না। তারপর সৌহার্দ্য ওখান থেকে প্রস্থান করল। সকালে সবাই অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। আজ রিমির গায়ে হলুদ। সকাল সকাল শামীম ব্রাশ হাতে নিয়ে সারা বাড়ি চক্কর কাটছে। মনে হচ্ছে এই বিয়ের ডেকোরেটর ও নিজেই। শামীমের এই চক্কর কাটারও একটা কারণ আছে। সৌহার্দ্যকে রাদিফের উপরে নজর রাখতে বলেছে। শামীমের সামনে দিয়ে ধ্রুব বারবার হেঁটে যাচ্ছে আর মুচকে মুচকে হাসছে, যার কারণ শামীম নিজেই বুঝতে পারছে না। কিছু একটা খেয়াল হতেই শামীম নিজের দিকে তাকালো। ওর পরনে একটা সাদা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। লুঙ্গিটা একপাশ থেকে হাঁটু পর্যন্ত উঠিয়ে এক হাত দিয়ে ধরে রেখেছে। শামীম বুঝতে পারছে না, ওর এই লুক দেখে মেয়েদের তো ফিদা হয়ে যাওয়ার কথা, তাহলে ধ্রুব হাসছে কেন? এসব ভাবতে ভাবতেই ধ্রুব নিজের দিকে মুচকে এসে এগিয়ে আসতে দেখে মুখে থাকা ব্রাশটা ওর দিকে ছুড়ে মারল শামীম। ব্রাশ ছুড়ে মেরে রুমের দিকে গটগট পায়ে হেঁটে যেতে যেতে শুনতে পেল ধ্রুব শব্দ করে হাসছে। হলুদের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা 6টায়। এখন বিকাল 5:30। মেয়েরা সবাই নিজেদেরকে সাজানোতে ব্যস্ত। কুয়াশা দিয়া আর শিশির শাড়ি পরেছে। এই প্রথম বাঙালি স্টাইলে শাড়ি পরেছে শিশির। সবাই অন্য স্টাইলে শাড়ি পরলেও শিশির এইভাবে পরেছে। ছেলেরা সবাই হলুদ ও কলাপাতা মিশেলের পাঞ্জাবি পরেছে, শুধু সৌহার্দ্য বাদে। শিশিরকে বড় মা মোহনা বেগম শাড়ি পরিয়ে দিয়েছেন। হলুদ রঙের শাড়ির সাথে ম্যাচিং করে হাতে চুড়ি পরেছে শিশির। চুলগুলো খোপা করা, খোপায় গেঁথে নিয়েছে নিজের অতিবপ্রিয় কাঠগোলাপ। ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়েছে, সাথে চোখে গাঢ় কাজল। শিশিরকে দেখতে আজকে সদ্য ফোটা পরিস্ফুটিত ফুল মনে হচ্ছে। আজকে ওর এই রূপে যে কেউ ওর উপরে ফিদা হয়ে যেতে বাধ্য। শিশির সিঁড়ি ডিঙিয়ে নিচে আসার সময় সৌহার্দ্যকে চোখে পড়ল। সৌহার্দ্যের পরনে নেভি ব্লু কালারের পাঞ্জাবি আর সাদা পাজামা, হাতে সিলভার কালারের ঘড়িটা। শিশির মনে হচ্ছে এই নেভি ব্লু কালারটা সৌহার্দ্যের জন্যই তৈরি হয়েছে। কাজের মাঝে সৌহার্দ্যের চোখ গেল সিঁড়ির দিকে। শিশিরকে দেখে সৌহার্দ্যের হাতে থাকা ফোনটা ফ্লোরে পড়ে গেল। তবুও সৌহার্দ্যের ধ্যান ভাঙল না। ও শিশিরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল।
শিশির সিঁড়ি ভেঙে আস্তে আস্তে নিচে নেমে এলো। সৌহার্দ্য এখনো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শিশিরের দিকে। সৌহার্দ্যের এমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে শিশিরের আর সাহস হলো না ওর দিকে তাকানোর। তাই একবার তাকিয়ে চোখ নিচে নামিয়ে নিল। সৌহার্দ্যের পাশ কাটিয়ে যাওয়ার সময় সৌহার্দ্য খপ করে ওর হাতটা টেনে ধরল। শিশির পাশ ফিরে সৌহার্দ্যের ধূসর বর্ণের চোখে চোখ রাখলো। বেশ কিছুক্ষণ পরে চোখ নামিয়ে নিল। ওই ধূসর বর্ণের চোখে চোখ রাখা যে মুশকিল। বেশি সময় তাকিয়ে থাকলে যে শিশিরের বাধ্য মনটা অবাধ্য হয়ে পড়বে, তখন শিশিরের সৌহার্দ্য ভাই হয়তো ওকে অশুভ বলে আখ্যায়িত করবেন। শিশিরের এসব ভাবনার মাঝে সৌহার্দ্য গম্ভীর কণ্ঠে বলল, একা একা কোথাও যাবি না, ডিয়ার কুয়াশার সাথে থাকবে, আমার চোখের আড়াল হতে যেন না দেখি তোকে। বলে গটগট পায়ে ওখান থেকে প্রস্থান করলো সৌহার্দ্য। পেছন থেকে শিশির অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহার্দ্যের দিকে। অষ্টাদশে এখনো বুঝতে পারছে না যে কেন এই মানুষটা তার সামনে আসলে সে নিজেকে হারিয়ে ফেলে। বারবার কেন সৌহার্দ্যের প্রতি ওর মুগ্ধতা কাজ করে সেটাই বুঝে উঠতে পারছে না শিশির। কই অন্য কারোর প্রতি তেমন মুগ্ধতা কাজ করে না? বুকের ভেতরের হৃদযন্ত্রটা দ্রিম দ্রিম আওয়াজ তুলে না? তাহলে কেন কেন শুধু সৌহার্দ্য ভাই সামনে আসলেই শিশিরের নিজেকে হৃদরোগে আক্রান্ত রোগী মনে হয়? বাগানে হলুদের জন্য স্টেজ সাজানো হয়েছে। বাচ্চারা চারদিকে ছোটাছুটি করছে। স্টেজ থেকে কিছুটা দূরে চেয়ারে বসে আছে ধ্রুব, শামীম, ভোর আর রিমির অন্যান্য ছেলে কাজিনরা। সবাই স্টেজের দিকে মুখ করে বসে থাকলেও শামীম উল্টো দিকে তাকিয়ে মনমরা হয়ে বসে আছে। কিছুক্ষণ পরপর হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ছাড়ছে। শামীমকে এভাবে উল্টো দিকে তাকিয়ে থাকতে দেখে ধ্রুব পড়ে উঠল, কিরে ভাই ওইদিকে মুখ ঘুরিয়ে রেখেছিস কেন? শামীম হালকা ঘাড় ঘুরিয়ে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, ওই স্টেজের দিকে তাকালে আমার নিজের গায়ে হলুদের কথা মনে হয়। কবে যে সেই দিন আসবে এই তরুটাও রাজি হচ্ছে না। ধ্রুব দুষ্ট হেসে বলে উঠল, কোথাও একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, মনে হয় কারো পেছন পুড়ছে। ভোর তুই যা তো গিয়ে এক বালতি পানি নিয়ে আয়। ধ্রুবর কথাতে শামীম কটমট দৃষ্টিতে ওর দিকে চাইতে ধ্রুব আর ভোর শব্দ করে হেসে উঠল। ধ্রুবকে হাসতে দেখে শামীম ধাম করে একটা কিল বসিয়ে দিল ধ্রুবর পিঠে। কিল দিয়ে শামীম হনহনিয়ে কেটে পড়লো ওখান থেকে। কিলের জোরটা বেশি না হলেও ধ্রুব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দৌড় দিল শামীমের পেছনে। ধ্রুবকে নিজের দিকে দৌড়ে আসতে দেখে শামীম উল্টো দিকে দৌড়াতে দৌড়াতে বলল, দেখ ভাই ভালো হবে না কিন্তু, আমাকে দৌড় করাবি না, মাম্মাকে ফোন দিয়ে বলে দেবো। ধ্রুব শামীমের পেছনে দৌড়াতে দৌড়াতে বলে উঠল, এ কথা তোর আমাকে মারার আগে মনে রাখা উচিত ছিল। তুই আমাকে আগে মেরেছিস, তাও আমার গার্লফ্রেন্ডের সামনে। এখন আমি তোকে না মারলে রাতের কাছে আমার প্রেস্টিজ চলে যাবে। শামীম অবাক সুরে বলল, আমার থেকে তোর গার্লফ্রেন্ডের কাছে তোর প্রেস্টিজ বড় হয়ে গেল ভাই? আমি ঠিকই জানতাম। শামীমের কথায় ধ্রুব ভ্রুযুগল কুচকে বলল, তুই আবার কি জানতি? আমি জানতাম তুই এখন আর আগের মতো আমাকে ভালোবাসিস না। ধ্রুব হতাশার শ্বাস ছাড়ল। শামীম সবসময় তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। ধ্রুব বলে উঠল, তুই একটু বেশি বুঝিস। দৌড়াতে দৌড়াতে শামীম একটা রুমের মধ্যে চলে এলো। এসে দরজার পাশে লুকিয়ে গেল। ধ্রুব শামীমের পিছু পিছু ওই রুমে ঢোকা মাত্রই শামীম ধ্রুবর হাত পেছন থেকে ধরে ওয়াশরুমে ধ্রুবকে রেখে বাইরে থেকে ওয়াশরুমের দরজা লক করে দিল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে ধ্রুব কিছুই বুঝে উঠতে পারল না। শামীম বাইরে থেকে একটা শয়তানি হাসি দিয়ে বলল, নে এখন চিল্লা, আমি গেলাম। এখন তোর গার্লফ্রেন্ড এসে তোকে বের করে নিবে ওয়াশরুম থেকে। ধ্রুব চিল্লিয়ে বলে উঠল, শামীম মা, একবার খালি আমাকে বের হতে দে, তখন দেখিস তোর কি হাল করি। তুই সবসময় আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করিস, আবার সুযোগ পেলে আমার পেছনে বাস ঢুকিয়ে দিস। শামীম ধ্রুবকে উদ্দেশ্য করে বলল, ভুল বললি ভাই, ওটা বাস না বুলডোজার হবে। বাই বাই, টাটা, ভালো থাকিস, গেলাম আমি। বলি শামীম দ্রুতপদে ওই রুম ত্যাগ করলো। রিমিকে একে একে সবাই হলুদ ছোয়ালো। এখন সবাই মিলে ছবি তোলায় ব্যস্ত সময় পার করছে। দিয়া হাতে একটা হলুদের বাটি নিয়ে এগিয়ে আসছিল শিশিরকে লাগানোর জন্য। তখনই সৌহার্দ্য দিয়াকে পেছন থেকে ডেকে বলল, দিয়া তোমাকে ভোর ডাকছে, এক্ষুনি যাও। দিয়া পেছনে ফিরে সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে ভাইয়া, যাচ্ছি। দিয়া স্টেজের দিকে হাঁটা ধরতে সৌহার্দ্য আবারও বলে উঠল, হলুদের বাটিটা আমার কাছে দিয়ে তারপর যাও। সৌহার্দ্যের কথাতে দিয়ার কপালে ভাঁজ পড়ল। দিয়া সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল, আপনি এটা দিয়ে কি করবেন ভাইয়া? দিয়ার কথাতে সৌহার্দ্য অনামিকা আঙুল দ্বারা ঘাড় চুলকে বলে উঠল, তেমন কিছু না। দিয়া কিছু বলতে যাবে তার আগেই ভোরকে ডাক দিল। দিয়া সৌহার্দ্যের হাতে হলুদের বাটিটা দিয়ে ওখান থেকে স্টেজের দিকে হাঁটা ধরল। শিশির রুমে এসেছে শাড়ি পাল্টে নেওয়ার জন্য। শাড়ি পরলে তার কেমন অস্বস্তি লাগে, বেশিক্ষণ শাড়ি পরে থাকতে পারে না। শাড়ি পাল্টাবে, এর জন্য রুমের লাইটটাও অন করে নিও। শিশির যে না কাঁধে রাখা শাড়ির আঁচলের সেফটি পিন খুলতে নেবে, তখনই আচমকা কেউ একজন অন্ধকার থেকে ওর হাত খপ করে ধরে ফেলল। ভয় শিশিরের অন্তরাত্মা কেঁপে উঠল, শরীরটা থরথর করে কাঁপছে। শিশির এখন কাউকে ডাকতেও পারবে না, যদি কেউ ওকে খারাপ ভাবে তখন। শিশির ঘুরে যেই না লোকটাকে ধাক্কা দিতে যাবে, অমনি লোকটা শিশিরের হাত দুটো তার এক হাত দ্বারা চেপে ধরল। পেছনে থেকে ব্যক্তিটা এবার শিশিরের ঘাড়ে নিজের থুতনি ঠেকিয়ে দিল। নিজের ঘাড়ে হালকা খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণ অনুভব করছে। শিশিরের এখন আগের থেকে অনেক বেশি ভয় লাগছে। সারা শরীর অসাড় হয়ে আসছে, সাথে কেমন কেমন একটা অনুভূত হচ্ছে। স্পর্শটা চেনা চেনা মনে হচ্ছে। ভয়টা মনের মধ্যে অতিরিক্ত জেগে বসেছে, তাই বুঝে উঠতে পারছে না। আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়নিও। নিজেকে কিভাবে রক্ষা করবে এসব ভেবে না পেয়ে শিশির কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, ছেড়ে দিন আমাকে প্লিজ। আর কিছু বলতে নেবে তার আগে পেছনে থাকা ব্যক্তিটা মুখ দিয়ে শব্দ করে উঠল, হুশ।
এতটুকু শুনেই শিশিরের বুঝতে বাকি রইল না যে পেছনে থাকা ব্যক্তিটাকে। শিশির তড়িঘড়ি করে বলতে লাগলো, সৌহার্দ্য ভাই, আপনি এটা আগে বলবেন না? আরেকটু হলেই তো আমার ভয়ে জান বেরিয়ে যাচ্ছে। সৌহার্দ্য উত্তর করলো না, চুপ করে রইল। পুরো রুম জুড়ে শুধু সৌহার্দ্যের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সৌহার্দ্যের নিঃশ্বাস শিশিরের ঘাড়ে আষ্টে পড়ছে, যার ফলে বারংবার কেঁপে কেঁপে উঠছে। শিশিরের একটু আগের ভয়টা এখন কেটে গিয়েছে। শিশির কিছু বলতে নেবে তার আগে সৌহার্দ্যের ডান হাতটা শিশিরের গাল ছুঁয়ে দিল। গালে নরম নরম ভেজা কিছু অনুভব হতে শিশির চোখ বন্ধ করে নিল। শিশির অনুভব করতে পারছে সৌহার্দ্যের হাতটা ওর ঘাড় ছুঁয়ে দিয়েছে। ঘাড় ছুঁয়ে হাতটা শিশিরের হাতের উপরে এনেছে। হাতের উপরেও ভেজা কিছু অনুভব করতে পারছে। একটু পরে ওই ভেজা জিনিসটা নিজের হাতের মুঠোয়ও অনুভব করলো। সৌহার্দ্য শিশিরের হাতটা নিজের হাতের মুঠোয় নিল, অতঃপর শিশিরের হাত দ্বারা নিজের গালে ছুঁয়ে নিল। একটু পরে সৌহার্দ্য ওকে ছেড়ে দিল। তারপর শিশিরকে কিছু বলতে না দিয়ে গটগট পায়ে চলে গেল। সৌহার্দ্য চলে যেতেই শিশির যেন ঘর থেকে বেরিয়ে এলো। এতক্ষণ ওর সাথে কি হয়েছে সেটাই ও বুঝতে পারছে না। কিছু সময় অতিবাহিত হতেই শিশির রুমের দরজা আটকে লাইট অন করে হাতের দিকে তাকাতেই বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল। দৌড়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে ভালো করে ঘুরে ঘুরে দেখছে শিশির। নিজের গালে, ঘাড়ে এবং হাতে হলুদ লাগানো দেখে শিশির অবাক হয়ে গেল। ওর বিশ্বাসই হচ্ছে না এগুলো সৌহার্দ্য ভাই ওকে লাগিয়ে দিয়েছে। কিছু একটা মনে পড়তে শিশির নিজের হাতের দিকে তাকালো। ওর হাতেও হলুদ লাগানো। তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে করিডোরে এসে সৌহার্দ্যকে খুঁজতে লাগলো। সৌহার্দ্য উল্টো দিকে ফিরে কারোর সাথে ফোনে কথা বলছিল। হঠাৎ পেছনে ফিরে তাকাতেই শিশিরকে দেখতে পেল। সৌহার্দ্য শিশিরের দিকে ফিরতে শিশিরের নজর এলো সৌহার্দ্যের গালে লাগিয়ে থাকা হলুদের দিকে। শিশির একধানে তাকিয়ে আছে ওই হলুদ রাঙা সুদর্শন পুরুষটির দিকে। ফোনে কথা বলা অবস্থায় সৌহার্দ্য ভ্রু উঁচিয়ে তাকাতেই শিশির লজ্জায় নিজের চোখ নামিয়ে নিল। শিশিরের লজ্জায় গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। শিশিরের লজ্জা রাঙা মুখের দিকে সৌহার্দ্য মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সৌহার্দ্য ফোন কেটে দিয়ে শিশিরের দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ সৌহার্দ্যকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শিশির ছুটে রুমে ঢুকে ভেতর থেকে দরজা লক করে দিল। শিশিরকে এভাবে পালাতে দেখে সৌহার্দ্য মুচকি হাসলো। অতঃপর গভীর কণ্ঠে বলল, এখন পালাচ্ছিস? একবার তোকে নিজের করে নেই, তখন কিভাবে পালাস আমিও দেখব। দিন শেষে তোর আমার কাছেই ফিরতে হবে মায়া পাখি। রুমে এসে শিশির হাঁপাতে লাগলো। সৌহার্দ্য ওর হাত থেকে হলুদ লাগিয়েছে এটা ভাবতেই শিশিরের মনে শীতলতার স্রোত বয়ে গেল। ও ভাবতেই পারছে না সৌহার্দ্য ভাই এমন করেছে। শিশির বিড়বিড় করে বলল, সৌহার্দ্য ভাইয়ের জন্য আমার মনে যে অনুভূতির সৃষ্টি হয়েছে সৌহার্দ্য ভাইয়ের মনেও কি তাই? নতুন সুরে সূর্য উদিত হলো। চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করছে। ছোটরা দেরি করে ঘুমানোর কারণে সকালেও তাড়াতাড়ি উঠতে পারেনি, কিন্তু বড়রা সময় মতো উঠে নিজেদের কাজ শুরু করে দিয়েছে। কালকে রিমের বিয়ে আর আজকে মেহেন্দি অনুষ্ঠান। সারা রাত জল্পনা কল্পনার কারণে ঘুমাতে পারেনি শিশির। ফজরের নামাজ পড়ে বিছানায় গা এড়িয়ে দিতেই গভীর ঘুমে নিমজ্জিত হলো। ধ্রুব ঘুম থেকে উঠে পুকুর পাড়ে এসেছে। তখন থেকে শামীম ধ্রুবর পিছু নিচ্ছে। শামীম বারবার ওর সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু ধ্রুবকে দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছে। কালকে রাতে 30 থেকে 40 মিনিট ওয়াশরুমে আটকে থাকার পরে কুয়াশা এসে ধ্রুবকে বাইরে বের করেছিল। দীর্ঘক্ষণ ওকে আটকে রাখার কারণে শামীমের সাথে কথা বলছে না ধ্রুব। পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিল ধ্রুব। হঠাৎ শামীম এসে ধ্রুবকে পেছন থেকে জাপটে ধরলো, যার ফলে ধ্রুব এখন নড়তে পারছে না। শামীম জাপটে থাকা অবস্থায় বলল, এই ভাই, কথা বলছিস না কেন আমার সাথে? তুই জানিস না তুই কথা না বলে আমার ভালো লাগে না? ধ্রুব কিছু বলছে না দেখে শামীম আবার বলে উঠলো, তোকে আটকে রেখে সুন্দরীকে একটু ফোন দিতে গিয়েছিলাম। সুন্দরীর সাথে কথা বলতে গিয়ে তোকে আটকে রাখার কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সরি, আর হবে না ভাই, প্লিজ আমার সাথে কথা বল। ধ্রুব শামীমকে ছাড়াতে ছাড়াতে বলল, হয়েছে, আর ঢং করতে হবে না, ছাড় আমাকে। শামীম ঠোঁট উল্টে বলল, না ছাড়বো না, আগে বল তুই আমার সাথে কথা বলবি। ধ্রুব কিছু বলতে নিবে তার আগেই শামীমের ভারে দুজনেই পুকুরে পড়ে গেল। পড়ার সাথে সাথে পুকুরের পানিতে ছড়াত করে শব্দ উঠল। শব্দটা এত জোরে হয়েছে যে ভোর আর সৌহার্দ্য তড়িঘড়ি করে পুকুর পাড়ে চলে এলো। তারপর শামীম আর ধ্রুবকে পানিতে থাকতে দেখে দুজনেই কিছুক্ষণ মুখ চাওয়াচাই করে শব্দ করে হেসে দিবে। তার আগেই শামীমের ভরে দুজনেই পুকুরেই পড়ে গেল। পড়ার সাথে সাথে পুকুরের পানিতে ছড়াত করে শব্দ উঠল। শব্দটা এত জোরে হয়েছে যে ভোর আর সৌহার্দ্য তড়িঘড়ি করে পুকুর পাড়ে চলে এলো। তারপর শামীম আর ধ্রুবকে পানিতে পড়ে থাকতে দেখে দুজনেই কিছুক্ষণ মুখ চাওয়াচাই করে শব্দ করে হেসে দিল। ভোর ওদের এই অবস্থা দেখে বলল, তা কি মাছ দেখে দুজনে একই সাথে ছাপ দিলে ভাইয়েরা? বলে ভোর হাসতে লাগলো। সৌহার্দ্য বলে উঠল, ভালো দেখে কয়েকটা মাছ ধরিস তো, বাড়ি ফেরার সময় নিয়ে যাবো ভাবছি, আর তোদের দুটোকে এখানে রেখে যাবো পুকুরে বসে কোলাকুলি করার জন্য। সৌহার্দ্যের কথায় ধ্রুব ওর দিকে তাকালো অসহায় মুখ করে। ওর এই অসহায় মুখ বানানোর কারণ সৌহার্দ্য ভালো করেই জানে। ধ্রুব যেন বলছে, প্লিজ দোস্ত, এই শামীমের হাত থেকে আমাকে বাঁচা, সারা যখন পারে আমার উপরে শোধ তোলে। কিন্তু সৌহার্দ্য ভ্রু নাচিয়ে বলল, নিজের কাজ নিজের করা উচিত। পুকুরে পড়ে গিয়েও শামীম ধ্রুবকে ছাড়েনি, এখনো আগের মতোই ধরে রেখেছে। অনেক জোরাজুরি করেও ধ্রুবকে নিজের থেকে ছাড়াতে পারেনি। একটু পরে শামীম ধ্রুবকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। ধ্রুব রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে শামীমের দিকে। ওর তাকানো দেখে শামীম দাঁত কেলিয়ে হেসে বলল, দেখ ভাই, এই ওয়েদারটা কত সুন্দর, তাই না? এই ওয়েদারে তোকে সকাল সকাল গোসল করিয়ে দিলাম, তোর তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। শামীমের কথায় ধ্রুব রেগে ওর দিকে এগিয়ে আসছে। ধ্রুবকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শামীম হাত দিয়ে সামনে আসতে নিষেধ করতে করতে বলে উঠল, না থাক ভাই, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আমি তো তোর ভাই লাগি, ভাইকে আবার ধন্যবাদ কিসের?
ধ্রুব এগিয়ে গিয়ে শামীমকে ধরে মারতে লাগলো। ততটা জোরে না মারলেও পানিতে থাকার কারণে শব্দ বেশ জোরেই হচ্ছে। ধ্রুবর হাত থেকে বাঁচতে শামীম নিজের লুঙ্গি হাঁটুর উপরে তুলে পানি থেকে বেরিয়ে দিল এক ভৌদৌড়। ওর দৌড় দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো রেস চলছে, আর শামীম তাতে অংশ নিয়েছে। আজকে সবাই একটু ব্যস্ত সময় পার করছে। মেহেন্দি অনুষ্ঠান শুরু হবে রাতে। সৌহার্দ্য কাজের জন্য ভোরকে সাথে করে সিলেটের মেইন শহরে গিয়েছে। ওখান থেকে আসার সময় সবার জন্য আলাদা করে মেহেদি নিয়ে আসবে। রিমির জন্য মেহেদি আনাই ছিল। সকাল থেকে একবার শিশির সৌহার্দ্যের সামনে পড়েছিল, তারপর আর লজ্জায় সৌহার্দ্যের সামনে পড়েনি। এতক্ষণ রুমেই ঘাপটি মেরে বসেছিল। সৌহার্দ্য বাড়ি থেকে বেরিয়ে যেতেই শিশির রুম ছেড়ে বেরিয়েছে। শিশির রুম ছেড়ে বেরিয়ে বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে লাগলো। হাঁটতে হাঁটতে বাগানের একপাশে চলে এলো। তখনই পেছন থেকে কেউ বলে উঠল, কেমন আছো শিশির? অনেকদিন পর তোমাকে দেখলাম। শিশির পেছন ঘুরে তাকিয়ে দেখে পেছনে রাদিফ প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শিশিরকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। শিশির হালকা হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? এই তো ভালো। তুমি কিন্তু আগে থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। বলতে বলতে শিশিরের অনেকটা কাছে এসে দাঁড়ালো রাদিফ। ওকে এইভাবে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শিশির পিছিয়ে গেল। রাদিফের কথায় শিশির কিছু বলল না। কেন জানি রাদিফকে একটু ভালো লাগছে না ওর। কথা বলার সময় রাদিফের দৃষ্টি শিশিরের পুরো শরীরে বিচরণ করছে। তা শিশির খুব ভালো করেই বুঝতে পারছে বাজে দৃষ্টি যাকে বলে। রাদিফ আরো কিছু বলতে নিবে, তার আগে শামীম ওখানে হন্তদন্ত হয়ে চলে এলো। সৌহার্দ্য যাওয়ার আগে বলে গিয়েছিল রাদিফের উপর নজর রাখতে। শামীম খেয়াল করেছে রাদিফ বারংবার শিশিরের সাথে কথা বলার চেষ্টা করেছে, আর লোলুপ দৃষ্টিতে শিশিরের দিকে তাকিয়ে আছে। শামীম হন্তদন্ত হয়ে এসে শিশিরকে উদ্দেশ্য করে বলল, আরে শিশির তুমি এখানে? দিয়া তোমাকে সারা বাড়ি খুঁজে চলেছে, তাড়াতাড়ি যাও। শামীমের কথায় শিশির মাথা নেড়ে বলে উঠল, আচ্ছা যাচ্ছি ভাইয়া। শিশির এতক্ষণ রাদিফের চোখের আড়াল হতেই চাইছিল। শামীম বলাতে শিশির দ্রুত পদে ওখান থেকে প্রস্থান করলো। শিশির চলে যেতে শামীম রাদিফের পাশ দিয়ে চলে যেতে যেতে বলল, অন্যের প্রিয় মানুষের নজর দেওয়া ঠিক না ভাই। সেটা যদি হয় নিজের মামাতো ভাইয়ের প্রিয় মানুষ, তাহলে তো নজর দেওয়া আরো অনুচিত। রাদিফ বাজখাই কণ্ঠে বলে উঠল, সেটাকে আমার তোমার থেকে শিখতে হবে? অন্যটা নিয়ে না ভেবে নিজেরটা নিয়ে ভাবো। শামীম হেসে বলল, তো আমারটা নিয়ে আমি ভাববো না তো কি তুমি ভাববে? তারপর শীষ বাজাতে বাজাতে চলে যেতে যেতে বলল, বন্ধুর অবর্তমানে তার প্রিয় মানুষকে এত বছর দেখে রাখতে পেরেছি, এখন পারবো না। মাথায় কোনো কুচিন্তা এনে থাকলে সেটা বাদ দিয়ে দাও, কারণ সৌহার্দ্য নিজের জিনিস কিভাবে আঁকলে রাখতে হয় তা ভালো করেই জানে। সৌহার্দ্য কিন্তু শিশিরের সব আবদার পূরণ করে। এখন যদি শিশির সৌহার্দ্যকে তোমার এই কুদৃষ্টির কথা বলে দেয়, তাহলে সৌহার্দ্য তোমার নাক ফাটাতে দুবারও ভাববে না। শামীম চলে যেতে রাদিফ হাত মুষ্টিবদ্ধ করে পাশে থাকা চেয়ার একটা লাথি মারল। অতঃপর রাগে গজগজ করে বলল, সৌহার্দ্য আগলে রাখতে চাইলে আমিও জানি যে কিভাবে কেড়ে নিতে হয়। সৌহার্দ্যের কাছ থেকে শিশিরকে কেড়েই ছাড়বো। এই রাদিফ শেখ কেড়ে নেওয়ার ক্ষেত্রে খুবই দক্ষ। বলেই একটা শয়তানি হাসি দিল। সৌহার্দ্য আসার আগে শিশির সৌহার্দ্য আর ভোরের জন্য বরাদ্দকৃত রুমে এলো। কাবার থেকে সাদা রঙের একটা শার্ট আর কালো রঙের একটা প্যান্ট বের করে বিছানার উপরে রাখলো। তারপর নিচের মায়ের কাছ থেকে আয়রন মেশিন নিয়ে এলো। এনে সৌহার্দ্যের শার্টটা আয়রন করতে লাগলো। কিছুক্ষণ পরে আয়রন করা শার্টটা সুন্দর করে ভাঁজ দিয়ে রেখে শিশির রুমের বাইরে চলে গেল। কিছু সময় অতিবাহিত হতে সৌহার্দ্য রুমে ঢুকলো। ফ্রেশ হতে ওয়াশরুমে যাবে, তখনই ওর নজর এলো বিছানার উপরে ভাঁজ করে রাখা শার্ট আর প্যান্টের দিকে। সৌহার্দ্য ত্রস্ত পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে বিছানার উপরে বসলো। আয়রন করা শার্ট দেখে সৌহার্দ্যের বুঝতে বাকি রইল না যে এটা কার কাজ। শার্টটা হাতে নিয়ে মুচকি হাসলো সৌহার্দ্য। এমন সময় মোহনা বেগম রুমে প্রবেশ করে বললেন, তোর পরার জন্য কোনো শার্ট আয়রন করা লাগবে? তাহলে দিয়ে আমাকে, তাড়াতাড়ি আয়রন করে দিয়ে যাচ্ছি, আমার আবার অনেক কাজ পড়ে আছে। সৌহার্দ্য শার্টটা বিছানার উপরে রেখে মায়ের দিকে তাকে মুচকি এসে বলে উঠল, তোমার আয়রন করার দরকার নেই মা, এটা যার কাজ সে করে দিয়ে গেছে। মোহনা বেগম বুঝতে পারলেন যে সৌহার্দ্য কার কথা বলছে। উনি অবাক হয়ে সৌহার্দ্যের দিকে তাকিয়েছেন। তাহলে কি ছেলে নিজের এত বছরের সাধনার ফল পেতে চলেছে? তার ছেলেকে তিনি এত বছর তিলে তিলে কষ্ট পেতে দেখেছেন। মোহনা বেগম আঁচল দিয়ে নিজের চোখের কোণে আসা জল সন্তর্পণে মুছে নিলেন। ডান হাত তুলে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে ওই রুম ত্যাগ করলেন। পাখিরা দিন শেষে নিজেদের নেড়ে ফিরে যাচ্ছে। আকাশটা এখন রক্তিম লাল। সন্ধ্যার আজান পড়ে গেছে। শিশিরা তখন ঘুমিয়েছিল। আজানের মধুর আহ্বানে ঘুম ভেঙেছে ওর। খাওয়া দাওয়া শেষে সবাই নিজেদের জন্য বরাদ্দকৃত রুমেই বিশ্রাম নিচ্ছিল। ঘুম থেকে উঠে শিশির ওয়াশরুমে চলে গেল অজু করতে। অজু করে এসে মাগরিবের নামাজটা আদায় করে নিল। নামাজ পড়ে সুন্দর একটা সাদা গাউন পরে নিল। গাউনটার হাতায় ও কোমরের কাছে অল্প অল্প কালো রঙের স্টোন বসানো। এই ড্রেসটা সৌহার্দ্যের সাথে ম্যাচিং করেই পরেছ। হাঁটু অব্দি চুলগুলো ছেড়ে দিয়েছে। মাথার একপাশে ক্লিপ দিয়ে কয়েকটা সাদা গোলাপ লাগিয়ে নিয়েছে। গলায় একটা সাদা রঙের ওড়না চুলিয়ে নিল। ঠোঁটে হালকা মেরুন রঙের লিপস্টিক লাগিয়েছে। বিছানার উপর হতে নুপুর জোড়া তুলে পায়ে পড়ে নিল, যেটা শিশির সবসময় ঘুমানোর আগে খুলে রাখে। এটা ওর অভ্যাস। তারপর আয়নায় নিজেকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রুম থেকে বের হওয়ার আগে দুহাত ভর্তি সাদা চুড়ি পরে নিল। রিমিকে মেহেদি পরিয়ে দিচ্ছে কুয়াশা, আর দিয়াকে মেহেদি পড়াচ্ছে রিমির চাচাতো বোন রিনি। পাশেই সিমি বসে মোবাইল নিয়ে ব্যস্ত। শিশিরকে সিঁড়ি দিয়ে নামতে দেখে রাদিফ ওর দিকে আসতে লাগলো। রাদিফকে এগিয়ে আসতে দেখে শিশির তড়িঘড়ি করে সিঁড়ি ডিঙিয়ে নিচে এসে কুয়াশার পাশে বসলো। শিশিরের দৃষ্টি একদিকে স্থির নেই। ও এখন ব্যস্ত নিজের সৌহার্দ্য ভাইকে খুঁজতে। একটু পরে সৌহার্দ্যকে ধ্রুবর সাথে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখা গেল। শিশিরের তখনকার আয়রন করে দেওয়া শার্টটা পরেছে সৌহার্দ্য। বুকের কাছ থেকে শার্টের একটা বোতাম খোলা রাখা। সৌহার্দ্যকে দেখে শিশির মুচকে হাসলো। ও তো এটাই চেয়েছিল যে সৌহার্দ্য ভাই এই শার্টটা পরুক।
সৌহার্দ্য এসে ভোরের পাশের সোফাতে বসে পড়ল। তারপর কিছু দূরে বসে থাকা শিশিরকে দেখে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। চোখ সরিয়ে ঘাড় ঘোরাতেই দেখতে পেল শামীম আর ভোর ওর দিকে তাকিয়ে বারবার ভ্রু উঁচিয়ে উঁচিয়ে দাঁত কেলিয়ে হাসছে। বড়রা কেউই মেহেন্দি অনুষ্ঠানে উপস্থিত নেই, এখানে শুধুই ছোটরা মিলে আনন্দ হইচই করছে। সৌহার্দ্য সেই সকাল থেকে লক্ষ্য করছে শিশির আজকে একবার ওর সামনে আসেনি, আর তখন তো যতবার ওর মুখোমুখি হচ্ছে ততবার লজ্জায় নিজের দৃষ্টি নত করে ফেলছে। সৌহার্দ্য যে শিশিরের দিকে তাকাচ্ছে প্রতিবারই শিশির মুখ অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে, অথচ পর মুহূর্তে সৌহার্দ্য অন্যদিকে তাকাতেই শিশির নিজের ডাগর ডাগর চোখগুলো তারা সৌহার্দ্যকে পর্যবেক্ষণ করছে। একটু আগে ভোর যখন শিশিরকে ডেকেছিল তখনও সৌহার্দ্যকে ভোরের সাথে দেখে এক প্রকার সেখান থেকে পালিয়ে এসেছিল শিশির। শিশিরের সব কার্যকলাপ দেখে ধ্রুব সৌহার্দ্যকে খোঁচা মেরে বলল, কিরে ভাই, তোর মায়া পাখি তো দেখছি আজকে তোর থেকে লুকিয়ে বেড়াচ্ছে। সৌহার্দ্য ধ্রুবর কান শক্ত করে চেপে ধরে বলে উঠল, আরেকবার ওকে মায়ের পাখি বলে রাখলে তোর হাড্ডি একটাও আস্ত রাখবো না, ওকে শুধু আমি এই নামে ডাকবো। ধ্রুব কান ছাড়াতে ছাড়াতে বলল, লাগছে, কানটাকে ছিঁড়ে নিবি নাকি? ডাকবো না আর ওই নামে, হয়েছে এবার শান্তি। সৌহার্দ্য ধ্রুবর কান ছেড়ে দিয়ে বলে উঠল, না, শেষ পর্যন্ত দেখা যাবে তোর কান ছিলে রাত আমার কাছে এসে নাকা কান্না জুড়ে দেবে। সৌহার্দ্যের কথাতে ধ্রুব বাকরুদ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে রইল। ধ্রুব এখন পারে না তো এক ছুটে সেখান থেকে কেটে পড়ে। তার মানে ও যা ভেবেছিল সেটাই ঠিক। সৌহার্দ্যের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না, শালা সবকিছু জেনে যায়। ধ্রুবর এসব ভাবনার মাঝে সৌহার্দ্য গলা খাকারে দিয়ে বলল, শালা হবে না বুঝলি, কারণ আমি রাতের থেকে বড়। বলে সৌহার্দ্য একটা চোখ টিপ মারল, অতঃপর সোফাতে উঠে দাঁড়িয়ে শিশিরের কাছে গেল। যাওয়ার আগে শামীমের কানে কানে কি যেন বলল। সৌহার্দ্য কথা শেষ হতে শামীম ঘাড় নাড়ালো, যে সে বুঝতে পেরেছে। সৌহার্দ্যকে নিজের দিকে আসতে দেখে শিশির তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। যে ওখান থেকে সরে যেতে নেবে তখনই সৌহার্দ্য দ্রুত কদমে এগিয়ে এসে শিশিরের ডান হাতটা খপ করে ধরে ফেলল। শিশিরকে নিজের দিকে ঘুরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এত পালাই পালাই করছিস কেন তখন থেকে? আমাকে তোর বাঘ না ভাল্লুক বলে মনে হয় যে খেয়ে নেবো তোকে? শিশির কিছু বলল না, থম মেরে রইল। কিছুক্ষণ পরে শিশিরকে কিছু বলতে না দিয়ে সৌহার্দ্যকে টেনে নিজের সাথে নিয়ে গেল। সৌহার্দ্যকে শিশির এত কাছাকাছি দেখে সিমি রাগে ফুসফুস করছে তখন থেকে। রাগে ওর গা পিত্তে জ্বলে যাচ্ছে। সৌহার্দ্যকে শেষ পর্যন্ত নিজের করিয়ে নিল এই শিশির, এটাই ভাবছে সিমি। সিমিকে ফুসফুস করতে দেখে স্বামী ওর পাশে গিয়ে আস্তে করে বলল, এভাবে সাপের মতো ফুসে লাভ নেই, যে যার সে তার জায়গাতেই আছে। বলেই মিটিমিটি হাসলো। রাগে সিমি হন্তদন্ত হয়ে নিজের রুমে চলে গেল। সৌহার্দ্য শিশিরের পেছনে দাঁড়িয়ে আছে। একটু পরে গান বেজে উঠল। গানের সাথে সাথে সৌহার্দ্য শিশিরকে নিজের দিকে ঘুরিয়ে নাচতে লাগলো। শিশির সৌহার্দ্যের চোখের দিকে তাকিয়ে আছে। লাইটের মৃদুবন্ধ আলোয় সৌহার্দ্যের ধূসর বর্ণের চোখের মনি জলজল করছে। সৌহার্দ্য নিচের হাত দিয়ে শিশিরকে উল্টো দিকে ঘুরিয়ে নিল। গানের তালে তালে সৌহার্দ্য শিশিরের কোমরে হাত দিয়ে উপরে তুলে নিল। শিশির নিচের দুই হাত উপরে উঠিয়ে সৌহার্দ্যের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে ধরল। সৌহার্দ্য ডাগর ডাগর চোখে চোখ রাখলো, যে চোখের মায়ায় সৌহার্দ্য নিজেকে হাজারবার হারিয়ে ফেলতে পারে। নাচ শেষ হওয়ার সাথে সাথে শামীম আর ধ্রুব একসাথে সিটি বাজালো। সিটির শব্দে শিশির ঘুর থেকে বেরিয়ে সৌহার্দ্যের চোখ থেকে চোখ সরিয়ে নিল। শিশিরের হৃদযন্ত্রটা অনবরত দ্রিম দ্রিম করে শব্দ তুলে লাফাচ্ছে। চোখের পাতা তীর করে কাঁপছে। সৌহার্দ্য ওর দিকে এখনো তাকিয়ে আছে বুঝতে পেরে শিশির দৌড়ে কুয়াশার কাছে চলে গেল। ধ্রুব শামীমের দিকে তাকিয়ে বলল, গানটা তুই প্লে করেছিলি তাই না ভাই? শামীম মাথা চুলকে বলল, এটা আমার প্ল্যান না, সৌহার্দ্য নিজেই আমাকে গান প্লে করতে বলেছিল। ধ্রুব অবিশ্বাস্য দৃষ্টিতে দূরে থাকা সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল, তলে তলে এই শালা তো দেখছি অনেক রোমান্টিক। শিশির কুয়াশার কাছে এসে কুয়াশিক বলে উঠল, তুই নাকি আমার ভাইয়ের প্রেমে পড়িসনি? তাহলে আমার ভাইয়ের সাথে এভাবে নাচলি যে? সত্যি করে বলতো, তুই কি ভাইয়ের প্রেমে পড়লি নাকি? কুয়াশার কথায় শিশির লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল। তখনই দিয়া পাশ থেকে বলল, মায়ু, তোকে দেখে তো মনে হচ্ছে যে তুই ভাইয়াকে ভালোবেসে ফেলেছিস। বলে দিয়ার কুয়াশা মিটিমিটি করে হাসতে লাগলো। শিশির দিয়ার কুয়াশার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, মোটেও না, এটা সম্পূর্ণ মিথ্যা। উনি তো আমাকে নিয়ে গেছিলেন কাপল ডান্স করার জন্য। কুয়াশা অভিজ্ঞস্বরে বলে উঠল, বুঝি বুঝি, তোমার মনের এখন কি অবস্থা তা আমরা বুঝতে পারছি বৎস। বলে কুয়াশার দিয়া উচ্চশব্দে হেসে দিল। রাত এখন 11টা বাজে। শিশিরের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে কুয়াশা। ওদের থেকে কিছুটা দূরে বসে সবাই আড্ডায় মেতে উঠেছে। সময় বাড়ার সাথে সাথে ওদের আড্ডা জমে উঠেছে। ওদের আড্ডার এখন মূল বিষয় হচ্ছে সৌহার্দ্য। রিমের কাজিন মহলের একজন জিজ্ঞেস করেছিল যে সৌহার্দ্যের কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। তখন থেকে এক প্রকার হই হুল্লোড় শুরু হয়ে গেছে ড্রয়িং রুমে। মেয়েদের পাশাপাশি ছেলেরাও এই বিষয়ে জানতে খুবই আগ্রহী, কিন্তু সৌহার্দ্য হিসেবে কান্না দিয়ে চুপ করে আছে। কোনো উত্তর করছে না ওদের প্রশ্নে। সে তো তার সামনে বসে থাকা মায়া পাখিকে দেখছে। মায়া পাখির ওই ডাগর ডাগর চোখের দিকে তাকিয়ে আছে। মেহেদি পড়ার সাথে সাথে শিশির নিজের অবাধ চোখগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সৌহার্দ্যকে দেখছে, যা দেখে বারংবার মুচকে আসছে সৌহার্দ্য। সৌহার্দ্য নিজেও জানে না যে সে কেন তার এই মায়া পাখিকে এত ভালোবাসে, আর না কখনো সেই কারণ খুঁজে বের করার চেষ্টা করেছে। সবকিছু যে জানতেই হবে এমন তো না, কিছু না হয় অজানাই থাকুক। বিদেশে থাকাকালীন সৌহার্দ্য কিভাবে শিশিরকে না দেখে থেকেছে সেটা একমাত্র ওই জানে। কতগুলো বছর শিশিরের সাথে কথা বলেনি। শিশিরের মুখ থেকে একটাবার সৌহার্দ্য ভাই ডাকটা শুনেনি। শিশির যখন ট্রমা থেকে বেরিয়ে এসেছিল তখন ইচ্ছে করেই সৌহার্দ্য ওর সাথে কথা বলেনি। বারবার শিশিরের কাছে ছুটে চলে আসতে মন চাইতো, কিন্তু বরাবরই সৌহার্দ্য ছিল ব্যর্থ। আড্ডার এক পর্যায়ে রিমের এক কাজিন সাকিব বলল,
কি সত্যি সৌহার্দ্য আজ পর্যন্ত কারোর সাথে রিলেশনে চায়নি? শিশির যাতে শুনতে না পায় তাই শামীম আস্তে করে বলল, আরে ধুর, সৌহার্দ্য আর রিলেশন, ও তো এক নারীতেই আসক্ত, তাহলে রিলেশনে জড়াবে কি করে? সাকিবের ভাই রাফি বলল, তো সেই মেয়ের সাথেই তো রিলেশনে যেতে পারে। সৌহার্দ্য কিছু বলবে তার আগেই শামীম বলে উঠল, মেয়েটাকে তো বলেই নি, তাহলে রিলেশনে আসবে কোত্থেকে? শামীমের কথায় রাফি বলল, তাহলে বলছে না কেন? মেয়েটা যদি অন্য কাউকে ভালোবেসে ফেলে তখন? রাফির কথাতে সৌহার্দ্য ওর দিকে ঘাড় ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সেটা সম্ভব না, ও শুধুই আমার। ভালোবাসা তো দূর, ও যদি অন্য ছেলের দিকে ফিরেও তাকায় তাহলে আমি ওকে শেষ করে দেব। সৌহার্দ্যের কথা বলার ধরন দেখে রাফি সঙ্গে সঙ্গে ঢুক গেল। শামীম রাফির কানের কাছে নিজের মুখে নিয়ে ফিসফিস করে বলল, এটা কেন বলতে গেলে ভাই? এখন যদি সৌহার্দ্য একবার রেগে যায় তাহলে তুমি আর আমি দুজনেই কেউই আর আস্ত থাকবো না। বলে না যে শান্ত মানুষ রেগে গেলে ভয়ঙ্কর, তাই তুমি চুপ থাকো। ধ্রুব গলা খাকারি দিয়ে বলে উঠল, তাহলে শোনো সবাই, কানাডায় যখন আমরা ডাক্তারি পড়ছিলাম তখন সৌহার্দ্যকে মেয়েরা সবসময় চিঠি দিত, ফোনে কল দিত। এই শালার জন্য ফোন খুব একটা নিজের কাছে রাখতো না। ওর ফোন সবসময় আমার কাছেই থাকতো। মেয়েরা তো ভয়ে ওর কাছেই ঘেঁষতে পারতো না, ওর গম্ভীর আর রকচটা স্বভাবের কারণে। কিন্তু তবুও মেয়েরা পিছনে পড়ে থাকতো। মেয়েরা আমার কাছে চিঠি দিত ওকে দেওয়ার জন্য। প্রথম যেদিন একটা চিঠি আমি ওর কাছে দিয়েছিলাম, ওই দিনও আমাকে একটা সপাং করে থাপ্পড় মেরেছিল। যেই থাপ্পড় খেয়ে আমার হাড় কাঁপানো জ্বর এসেছিল। 3 দিন বিছানা ছেড়ে উঠতে পারিনি। তারপর একদিন একটা মেয়ে ওকে সাহস জুগিয়ে প্রপোজ করে জড়িয়ে ধরেছিল পেছন থেকে। তখনই কি করেছিল জানো? বলি ধ্রুব পেটে হাত চেপে হাসতে লাগলো। সবাই ধ্রুবর কথা শোনার জন্য কৌতুক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। রিমি কৌতূহল মিশ্রিত কণ্ঠে শুধালো, বলো না ভাইয়া, আমরা সবাই শোনার জন্য খুবই আগ্রহী। ধ্রুব হাসতে হাসতেই বলে উঠল, মেয়েটাকে একটা থাপ্পড় মেরে টানা 2 ঘন্টা তীব্র গরমে রোদ্রে দাঁড় করিয়ে রেখেছিল। পরে মেয়েটার এমন হাল হয়েছিল যে মেয়েটাকে দেখে চেনাই যাচ্ছিল না। ধ্রুবর কথা শুনে সবাই হাসতে লাগলো। দূর থেকে শিশির ওদের কথা শোনার জন্য বারবার কান পাচ্ছে, কিন্তু কিছুই শুনতে পারছে না। তাই কুয়াশার ওকে মেহেদি পরিয়ে দেওয়া শেষ হতেই শিশির রুমে যাচ্ছে ঘুমানোর জন্য। ওর অনেক ক্লান্ত লাগছে। যাওয়ার আগে শিশির দিয়াকে উদ্দেশ্য করে বলল, তোরা কি এখন ঘুমাবি? না হলে বল, আমি এখন ঘুমাতে যাচ্ছি, আমার খুব ঘুম পাচ্ছে। দিয়া শিশিরকে বলল, না বেবি, তুমি গিয়ে ঘুমাও, আমরা আরো পরে ঘুমাবো। শিশির রুমে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে মেহেদি তুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুতেই তন্দ্রা এসে ভর করলো ওর চোখে। তাই কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে গেল। শিশির ঘুমিয়ে যেতে সৌহার্দ্য ওই রুমে প্রবেশ করলো। পুরো রুম জুড়ে শুধু ড্রিম লাইটের কৃত্রিমতার আলো। এই কৃত্রিম আলোয় শিশিরের মুখটা সদ্য পরিস্ফুটিত ফুলের ন্যায় লাগছে। সৌহার্দ্য এসে শিশিরের পাশে বসলো। একটু ঝুঁকে শিশিরের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। অতঃপর কপালে নিজের ওষ্ঠ ছোঁয়ালো। কপালে উষ্ণ কিছুর পরশে ঘুমের মধ্যেই নড়ে চড়ে উঠল শিশির। তারপর আবার ঘুমিয়ে গেল। সৌহার্দ্য তবুও শিশিরের কপাল থেকে নিজের ওষ্ঠ সরালো না। একটু পরে দুহাতে ভর দিয়ে উঠে শিশিরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু সময় পরে ওর খেয়াল হলো শিশির এখনো বাচ্চাদের মতোই রয়ে গেছে। বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে ও। ঘুমানোর সময় এখনো নিজেকে ঠিকভাবে সামলাতে পারে না। ওর ঘুমানোর স্টাইল দেখে সৌহার্দ্য শব্দহীন হাসলো। শিশিরের একটা পা বিছানার বাইরে ঝুলে আছে, একটা হাত পেটের উপরে আর একটা হাত মাথার উপরে। ওষ্ঠ দুটোর মাঝে কিঞ্চিত ফাঁক। সৌহার্দ্য শিশিরের পেটের উপরে থাকা হাতটা ধরে নিজের কাছে নিয়ে পকেট থেকে মেহেদি বের করলো। তারপর হাতের তালুর ফাঁকা স্থানে কিছু একটা লিখে বাঁকা হাসলো। লেখা শেষ হতেই শিশিরের অপর হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নিল। রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় সৌহার্দ্য শিশিরকে ঠিক করে শুয়ে দিল। ঘুমের মধ্যে শিশির সৌহার্দ্যের হাতটা টেনে ধরল। ওকে এমন করতে দেখে সৌহার্দ্য শিশিরের মুখের দিকে তাকিয়ে মুচকি এসে রুম থেকে বেরিয়ে গেল। অন্ধকারাচ্ছন্ন দীর্ঘ একটা রজনীর পরে দেখা মিলল একটা স্নিগ্ধ ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে। সে আলোয় আলোকিত হচ্ছে চারপাশ। ভোর হলেও শেখ বাড়িতে সবাই এখন বিয়ের আয়োজনে ব্যস্ত, শুধু ছোটরা বাদে। ফজরের আজান পড়ে গিয়েছে অনেকক্ষণ হলো। শিশির নামাজ পড়ে কিছুক্ষণ রুমে বসে থাকলো। একটু পরে কুয়াশার দিয়াকে ডেকে তুলে রুম ছেড়ে বেরিয়ে পড়ল। রুম থেকে বেরিয়ে মেহেদির রং দেখার জন্য হাত নিচের সামনে আনতেই শিশির বিস্ময়ে হতবাক কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়ল। মুখটা আপনা আপনি হা হয়ে গেল। হাতের তালুর মাঝখানে ফাঁকা জায়গায় এখন মেহেদি দিয়ে একটা লাভ শেপের মধ্যে S+S লেখা। এটা কখন লিখেছে সেটাই ভাবছে শিশির। কুয়াশা ওকে যখন মেহেদি পরিয়ে দিয়েছিল তখন তো হাতের মাঝখানে কোনো ডিজাইনই করায়নি ও। তাহলে S+S কোত্থেকে এলো? করিডোরে শিশিরকে দাঁড়িয়ে থাকতে দেখে সৌহার্দ্য বলে উঠল, এখানে এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? সৌহার্দ্যকে দেখে শিশির তড়িঘড়ি করে নিজের পেছনে হাত লুকিয়ে নিল। ওকে হাত লুকাতে দেখে সৌহার্দ্য বলল, তুই হাত পেছনে কেন নিলি? কি লুকাচ্ছিস আমার থেকে বল দেখি, ডান হাতটা সামনে আন। শিশির তাড়াহুড়ো করে নিজের বাম হাতটা সামনে এনে ধরল। ওর দিকে তাকিয়ে সৌহার্দ্য বিরক্তি স্বরে বলল, গর্ধব একটা, এটা তো ডান হাত। ডান হাতটা দেখানো যাবে না। কেন যাবে না?
বলেই শিশিরের ডান হাত নিজের সামনে নিয়ে এলো সৌহার্দ্য। শিশিরের হাত মুষ্টিবদ্ধ করা দেখে সৌহার্দ্য নিজের হাত দ্বারা তা জোরপূর্বক খুলে নিল। অতঃপর শিশিরের হাতের দিকে 2 সেকেন্ড তাকিয়ে থেকে মুচকি এসে চলে গেল। অত শিশিরের হাতের মেহেদির রংটা কেমন হয়েছে সেটা দেখতে এসেছিল। সময় যত বাড়ছে বাড়িতে আস্তে আস্তে মেহমানদের সমাগমও তেমন বাড়ছে। নিরিবিলি বাড়িটা এখন কোলাহলে পরিপূর্ণ। একটু পরে বরযাত্রী এসে যাবে। রিমিকে পার্লারে মেয়েরা সাজিয়ে দিচ্ছে। সিমি কিছুক্ষণ আগে সেজেগুজে নিচে প্যান্ডেলের কাছে গিয়ে সৌহার্দ্যের পিছু পিছু ঘুরঘুর করছে। সৌহার্দ্য ওকে পাত্তা দিচ্ছে না বলে সিমির আগে প্যান্ডেলের ওখান থেকে চলে এলো। সিমির ফেসে অতিরিক্ত মেকআপ করা, যার কারণে কাজিন মহলের অনেকে মিলে ওকে নিয়ে হাসাহাসি করছে। কিন্তু এতে সিমি পাত্তা না দিয়ে কিছুক্ষণ পরপর মেকআপ উঠে যাওয়ার নাম করে আরো বেশি মেকআপ লাগাচ্ছে। শামীম আর ধ্রুব সদর দরজা দিয়ে বাইরে বের হচ্ছিল। এমন সময় হঠাৎ সিমিকে দেখে শামীম লাফিয়ে উঠে বুকে ফু দিতে দিতে বলল, আল্লাহ গো, এই শেওড়া গাছের পেতনি কোথা থেকে এলো? সিমির আগে গজগজ করতে করতে বলল, কি আমি পেতনি? আমি সিমি, চোখে সমস্যা নাকি আপনার? শামীম সন্দিহান চোখে সিমিকে পর্যবেক্ষণ করে বলে উঠল, ও সরি, এত বেশি ময়দা মেখেছেন তো তাই বুঝতে পারিনি। আমি ভাবলাম কোনো পেতনি টেতনি হবে হয়তো। আসলে আমি একটু বেশি সুদর্শন তো, তাই জিনপুরির পাশাপাশি পেতনিও মাঝে মাঝে আমাকে উঠিয়ে নিয়ে যেতে চায়। তাই আপনাকে দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্যিস আপনি বললেন, না হলে আপনাকে দেখে আমি এখনই অজ্ঞান হয়ে যেতাম। শামীমের কথাতে সিমির আগে ফুসতে লাগলো। সিমিকে এমন করতে দেখে ধ্রুব বলে উঠল, এটা ময়দা না ভাই, ফাউন্ডেশন। সরি, আসলে আমার ভাই সবসময় ভুল জায়গায় সত্যি বলে ফেলে। আপনি প্লিজ রাগ করবেন না পেতনি, থুকো সিমি। আর হ্যাঁ, আমাদের বন্ধু কোনো ময়দা সুন্দরীকে লাইক করে না, তাই ওর পেছনে ঘোরা বন্ধ করুন। বলে ধ্রুব আর স্বামী মিটিমিটি করে হাসতে লাগলো। ওদের কথা শুনে সিমি রাগে হনহনিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। সিমি চলে যেতে স্বামী আর ধ্রুব শব্দ করে হেসে দিল। রিমির শ্বশুরবাড়ির লোকজন চলে এসেছে অনেকক্ষণ। সৌহার্দ্য প্যান্ডেলে পাতানো একটা বেঞ্চিতে বসে বরপক্ষের লোকদের সাথে কথা বলছে। কথা বলতে বলতে সৌহার্দ্যের চোখ পড়ল দূর থেকে হেঁটে আসা মেরুন রঙা শাড়ি পরিহিত এক রমণীর দিকে। রমণীকে দেখে সৌহার্দ্যের চোখ আটকে গেল। বেঞ্চ থেকে হঠাৎ উঠে দাঁড়ালো সৌহার্দ্য। শিশিরকে দেখে বুকে হাত চলে গেল আপনা আপনি। শিশিরের পরনে মেরুন রঙা শাড়ি, শাড়িটা লেহেঙ্গা স্টাইলে শরীরে পেঁচানো, কোমরে জড়ানো বিছা, হাতে রেশমি চুড়ি, চোখে কালো করে কাজল পরা, চুলগুলো ছেড়ে দিয়েছে। শিশির হাঁটছে আর ডাগর ডাগর আঁখি ঘুরিয়ে কাউকে খুঁজে চলেছে। হাঁটু পর্যন্ত সিল্কি চুলগুলো অল্প হওয়ায় বারংবার দুলে উঠছে। শিশির যতটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, সৌহার্দ্য যেন ততটাই বেসামাল হয়ে পড়ছে। বুকের ভেতরে ডিপ ডিপ আওয়াজ হচ্ছে। এই বুঝে হৃৎপিণ্ডটা মাংসপেশি ছিঁড়ে বাইরে বেরিয়ে আসবে। একটু পরেই শিশিরের চোখ গেল সৌহার্দ্যের দিকে। ওকে দেখতেই ঠোঁটের কোনায় মুচকি হাসি রেখা ফুটে উঠল। ও তো এতক্ষণ সৌহার্দ্যকেই খুঁজছিল। সৌহার্দ্যের পরনে ক্রিম কালারের একটা পাঞ্জাবি, ফর্সেকারে এই রংটা একদম মানিয়েছে। পরনের পাঞ্জাবিটা ঘামে শরীরের সাথে লেপটে আছে। সবসময় কপালে পড়ে থাকা চুলগুলো আজকে জেল দ্বারা সেট করা। শিশির এই প্রথম সৌহার্দ্যকে এমন স্টাইলে দেখছে। ওকে স্টাইলে দেখে শিশির বিড়বিড় করে বলল, ফিদা, আমি সবসময় আপনাতেই ফিদা হতে চাই সৌহার্দ্য ভাই। শিশিরকে আসতে দেখে সৌহার্দ্য নিজেও ওর কাছে এগিয়ে আসতে লাগলো। সৌহার্দ্য ঘোর লাগা দৃষ্টিতে শিশিরের দিকে তাকিয়ে আছে। সৌহার্দ্যকে ঘোর লাগা দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শিশির সপ্তদশীর বক্ষস্থল কিঞ্চিত কম্পিত হলো। সঙ্গে সঙ্গে সৌহার্দ্যের থেকে চোখ সরিয়ে নিল সপ্তদশী। শিশিরের হাঁটার তালে তালে নুপুর আর কোমরে চড়ানো বিছা রুনছুন শব্দ হচ্ছে। সৌহার্দ্য আর সামনের দিকে এগুলো না, ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নুপুর আর বিছার রুনছুন শব্দ শুনছে। চোখ বন্ধ করা অবস্থায় সৌহার্দ্য বুকে হাত দিয়ে ঠোঁট কামড়ে মুচকি হাসলো। শিশির সৌহার্দ্যের কাছে এসে বিচলিত কণ্ঠে শুধালো, কি হয়েছে সৌহার্দ্য ভাই, আপনার কি শরীর খারাপ লাগছে? সৌহার্দ্য চোখ বন্ধ করা অবস্থায় বলল, নিজেকে এলোমেলো লাগছে, মনে হচ্ছে যেন এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। শিশির ভ্রু কুচকে শুধালো, এলোমেলো কেন লাগছে? আপনার কি অসুস্থ বোধ হচ্ছে? শিশিরের করা প্রশ্নে সৌহার্দ্য ঘর থেকে বেরিয়ে এসে চোখ খুলল। চোখ খুলতে শিশিরের কৌতূহলী চোখে চোখ পড়ল সৌহার্দ্যের। শিশিরের কাজল পরা আঁখিতে তীব্র কৌতূহল। ভ্রু কুচকে সৌহার্দ্যের মুখের দিকে তাকিয়ে আছে। সৌহার্দ্য আস্তে করে বলে উঠল, কিছু হয়নি। সৌহার্দ্যকে স্বাভাবিক হতে দেখে শিশির নিচেকে ঘুরে ঘুরে সৌহার্দ্যকে দেখাতে দেখাতে বলল, আমাকে কেমন লাগছে সৌহার্দ্য ভাই? সৌহার্দ্য শিশিরকে নিজের হাত দ্বারা থামিয়ে দিয়ে ওর চোখে চোখ রেখে হাস্কি ভয়েসে বলে উঠল, সৌহার্দ্যের মায়া পাখি। সৌহার্দ্যের মুখ থেকে মায়া পাখি ডাকটা শুনে শিশিরের বক্ষপিঞ্জরে শীতলতার স্রোত বয়ে গেল। মনে হলো মায়া পাখি ডাকটা শুধু সৌহার্দ্যের মুখে শুনতেই ভালো লাগে। অন্য কেউ ডাকলে হয়তো শিশিরের এত প্রশান্তি অনুভূত হতো না। শিশির নিজের চোখ মাটিতে নিবদ্ধ করল। কপলদ্বয় রক্তিম আভায় রঞ্জিত হলো লজ্জায়। Enemy very close! Enemy spot! I hope this battle is as real as it feels! I've been tricked before!
Enemy very close. Enemy spot. Enemy spot. Help me!